সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিডেন্সির ব্লাড অ্যান্ড হেমাটোলজি ক্লাসে। আমাদের আজকের টপিকস ফিজিওলজি, মেনলি ব্লাড অ্যান্ড হেমাটোলজি। আমি আপনাদের সাথে থাকবো ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান। আমি রেসিডেন্ট হিসেবে ট্রান্সমিশন মেডিসিনে আছি ডিএসএবিউতে। তো আমাদের আসলে হেমাটোলজি যে ফিজিওলজিটা, অন্যান্য ফিজিওলজি যেমন আপনার শুধুমাত্র ফিজিওলজি নিয়ে আসলে পড়াশোনা করতে হয়, কিন্তু ইন কেস অফ ব্লাড আমাদের কিন্তু একই সাথে ফিজিওলজি এবং প্যাথোলজি দুটোই একসাথে পড়তে হয়। তো আসলে এই ক্ষেত্রটা আমাদের এই জন্য একটু আলাদা করে একটু এমফেসিস দিতে হয়। এই জন্য একই সাথে আমরা ফিজিওলজি এবং প্যাথোলজি যে আছে সেটা আমরা একত্রেই পড়বো। এখন হচ্ছে পড়াশোনার আমরা করব এখন ব্লাড অ্যান্ড হেমাটোলজিটা আসলে আমরা ফিজিওলজির যতগুলো আসলে চ্যাপ্টার আছে সেগুলোর মধ্যে আসলে একটা খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার হচ্ছে আমাদের ব্লাড অ্যান্ড হেমাটোলজি। এখন আমাদের একটা প্রথমেই আসলে মনে কোশ্চেন আসতে পারে যে আসলে কেমন আমাদের আসে। তো সেটা আমি ব্যাখ্যা দিচ্ছি, আমাদের কয়টা করে আসে, কোথা থেকে আসে, এটা নিয়ে অনেক কথাবার্তা থাকবে। বিশেষত লাস্ট আপনার যে রেসিডেন্সি বা লাস্ট ডিপ্লোমা দেখে থাকেন যে লাস্ট ডিপ্লোমায় হচ্ছে 9টা কোশ্চেন এসেছে এবং লাস্ট যে আমাদের রেসিডেন্সি সেখানে 7টা কোশ্চেন এসেছে আর কি। ইন এন এভারেজ আমাদের দেখা যাচ্ছে আসলে ব্লাড হেমাটোলজি ফিজিওলজি হিসেবে 8টা থেকে 9টি কোশ্চেন আমাদের থাকে। এবং হচ্ছে এটার একটা একটা মার্কস ডিস্ট্রিবিউশন করে আমরা আগে মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু দেখবো, তারপর আমরা আমাদের পড়াতে যাব। তো প্রথমে আমরা একটু মার্কস ডিস্ট্রিবিউশন যেটা আছে সেটাতে আমরা একটু আগে যে প্রথমে আমাদের হচ্ছে যে আজকের চ্যাপ্টার যেটা আছে সেটাকে আমরা 5টি ভাগে ভাগ করব। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ব্লাডের কিছু ফিজিওলজি নিয়ে পড়াশোনা করব। দ্বিতীয়ত আমরা যে ব্লাড আছে, ব্লাডের গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট আছে তিনটিকে আলাদা আলাদা করে পড়বো। কি কি আছে আমাদের কম্পোনেন্ট? আমাদের কম্পোনেন্ট আছে আরবিসি, আমাদের কম্পোনেন্ট আছে ডাব্লিউবিসি, আমাদের কম্পোনেন্ট আছে প্লাটিলেট। এছাড়াও এই যে রক্ত, এই ফিজিওলজি পড়ছি, আরবিসি পড়ছি, ডাব্লিউবিসি পড়ছি, প্লাটিলেট পড়ছি, এই যে এগুলো পড়তেছি, এগুলো আসলে আমরা কি কাজে ব্যবহার করবো? আমরা এগুলো কি হিসেবে ব্যবহার করি? এগুলোকে হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন করি ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে। এবং হচ্ছে এই 5টা সাবটপিক্স হিসেবে আমরা আসলে আজকের যে লেকচারটি এটিকে আমরা আজকে গুছাবো। তো এখন মনে আসতে পারে যে এখন 5টাকে পড়বো, ওকে ফাইন, তো এখান থেকে কিভাবে আসলে কোশ্চেন আসে? একসময় ব্লাড এন্ড হেমাটোলজি থেকে আসলে দেখা যেত রেসিডেন্সিতে 4টি-5টি কোশ্চেন আসতো, কিন্তু লাস্ট 3 বছর বা 2-3 বছর ধরেই কিন্তু আমাদের কোশ্চেন সংখ্যা কিন্তু অনেক বেড়ে গিয়েছে এবং যেটি কিনা এখন 7টি, 8টি, 9টি, 10টি, 11টি করেও আসতেছে। ইন এন এভারেজে যদি আমরা কোশ্চেনটা দেখি কিরকম আসে, মেইনলি আমাদের কোশ্চেনটা দেখা যায় যে প্রতি বছরই যেমন লাস্ট ডিপ্লোমা এবং রেসিডেন্সি পরীক্ষায় এমন দেখা যাচ্ছে যে আমাদের আরবিসি থেকে 2টি থেকে 3টি কোশ্চেন থাকতেছে। দ্বিতীয়ত আমাদের প্লাটিলেট যেটা আছে, প্লাটিলেটেও দেখা যায় 2 থেকে 3টি কোশ্চেন থাকে। এবং তারপরে হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন, 2টা কোশ্চেন ফিক্সড, 2টা কোশ্চেন সবসময় হচ্ছে আমাদের ব্লাড ট্রান্সফিউশন থেকে আসে। দেখেন এখানেই কিন্তু আমাদের হচ্ছে অলরেডি 7টা কোশ্চেন হয়ে যায়, 7, 8টা, 9টা কোশ্চেন হয়ে যাচ্ছে আমাদের। এছাড়াও লাস্ট হচ্ছে আপনি যে 4টি বছরের হচ্ছে ডিপ্লোমা রেসিডেন্সির কোশ্চেন দেখেন, একটা কিন্তু ডাব্লিউবিসির কোশ্চেন ফিক্সড। আমি দেখাবো যখন পড়াবো তখন দেখবো কোথা থেকে ফিক্সড আসে। মাঝে মাঝে এটা থেকে আরো একটা কোশ্চেন, 1 থেকে 2টা কোশ্চেন আসে। মেনলি আমাদের কোশ্চেন যে প্যাটার্ন আমাদের রেসিডেন্সি পরীক্ষায় আসার জন্য আমরা দেখতে পাই আরবিসি, প্লাটিলেট, ব্লাড ট্রান্সফিউশন 3টা জায়গা থেকে ফিক্সডলি হচ্ছে আমাদের আসে। এবং তাছাড়াও হচ্ছে ডাব্লিউবিসি থেকে আমাদের ইনএভারেজ 1-2টি কোশ্চেন আসে। আর ফিজিওলজি থেকে আমাদের মাঝে মাঝে ভেরিয়েবলি 1টি কোশ্চেন থাকে। এই হচ্ছে আসলে আমাদের কিন্তু as a gross হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন ইন দিস চ্যাপ্টার। তো এখানেই কিন্তু আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে আসলে আমাদের কোন জায়গাটা এমফেসিস দিতে হবে। এমফেসিস দিতে হবে আরবিসিতে, এমফেসিস প্লাটেলেটে, ব্লাড ট্রান্সফিউশন, এই 3টা জায়গা থেকে কিন্তু আমাদের কোশ্চেন বেশ ভালো সংখ্যক আসে। এবং হচ্ছে ডাব্লিউবিসি আর ফিজিওলজি থেকে আমাদের ফিক্সড কিছু জায়গা থেকে কোশ্চেন আসে, সেগুলো আপনাদের যখন আমি লেকচার দেখাতে যাব স্লাইডগুলো শো করবো তখন একটা একটা করে আমরা আসবো। এই ছিল মোটামুটি মার্কস ডিস্ট্রিবিউশন, এটা নিয়ে আসলে আমরা সামনের দিকে আগাবো। তো আসেন হচ্ছে আমরা হচ্ছে এখন আপনাদের আমাদের যে মেন স্লাইডে চলে যাই। তো আমাদের প্রথমে আপনারা আসেন লেকচার শিটে। তো লেকচার শিটে আপনারা যে যাবেন
আসলে আপনাদেরকে যেটা সবচেয়ে সমস্যা যে আসলে কোথা থেকে কোশ্চেন আসে, এটা হচ্ছে আমরা মনে করি যে যখন পড়াশোনা শুরু করি তখন মনে হয় সব জায়গা থেকে আসে। আসলে সব জায়গা থেকে আসে কিনা, যে লাস্ট রেসিডেন্সি এবং লাস্ট ডিপ্লোমার কোশ্চেন গুলো একেবারে আমি একটা ওভারভিউ আপনাদেরকে ফার্স্টে দিব, তারপর একটা একটা করে টপিক আমরা পড়া। আসলে আমরা লাস্ট রেসিডেন্সি এবং ডিপ্লোমার কোশ্চেন গুলো দেখি। প্রথমে একটা কোশ্চেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে লাস্ট রেসিডেন্সিতে এসেছিল যে কি একটা রেড ব্লাড সেল রিমেইনস সেপারেট ফ্রম ইচ আদার ইন দ্য সার্কুলেটিং ব্লাড। কখন হচ্ছে একটা রেড ব্লাড সেল একজন আরেকজন থেকে আলাদা আলাদা থাকে, কি কি সময় থাকে, এটা নিয়ে এসেছে, যেটা কিনা আমরা আপনাদেরকে পড়াবো। তো তারপরে আমাদের কোশ্চেন আরেকটা এসেছিল কিরকম, যে ইন প্রিজেক্টিভ অফ ব্লাড গ্রুপিং দ্য ফ্রুক্টোজ ট্রান্সফারেজ ইজ নট এক্সপ্রেসড ইন। আমাদের কোথায় ব্লাড গ্রুপ যেটা আছে, আমাদের ব্লাড গ্রুপ আমরা সাধারণত আসলে দুইটা ব্লাড গ্রুপ নিয়ে আসলে আমরা পড়াশোনা করি মেইনলি, কারণ আমাদের মেজর ব্লাড গ্রুপ হচ্ছে দুটি, একটি হচ্ছে এবিও, আরেকটি হচ্ছে রেসাস। তো এইখানে বলা হচ্ছে এই ব্লাড গ্রুপ যে আছে, আমাদের ব্লাড ট্রান্সফিউশন ব্লাড গ্রুপ আছে, এই ফ্রুক্টোজ ট্রান্সফারেজ কোথায় এক্সপ্রেসড হয় না। যখন আমরা আপনাদের ব্লাড গ্রুপ পড়বো তখন এটা নিয়ে আমরা আসলে আপনাদেরকে ব্যাখ্যা দিব। ওকে, তার পরবর্তী আরেকটা কোশ্চেনে আমরা আসি, ডিলেড ব্লাড ট্রান্সফিউশন রিঅ্যাকশন। ঠিক আছে, কারো যে ব্লাড ট্রান্সফিউশন দেই তার কিরকম ব্লাড ট্রান্সফিউশন কি কি রিঅ্যাকশন গুলো হতে পারে, এটা নিয়ে আমাদের কোশ্চেন এসেছে। তারপর আমাদের কোশ্চেন এসেছে অ্যান্টিকোয়াগুলেন্টস। এখানে নিচের কোনটা কোনটা আমাদের অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে আসলে আমরা ব্যবহার করি। তারপরে আসে কমপ্লিকেশন অফ মেসিভ ব্লাড ট্রান্সফিউশন, যেটা লাস্ট আমাদের ডিপ্লোমা পরীক্ষা এসেছে, এই কোশ্চেনটা এসেছে। তারপরে আমাদের এসেছে যে টার্গেট সেলস কোথায় কোথায় আমরা পেরিফেরাল ব্লাড ফিল্মে কোথায় কোথায় আমরা টার্গেট ব্লাড সেলটা পাই, এটা এসেছে আমাদের কোশ্চেন হিসাবে। তারপরে এসেছে আমাদের ইন্ট্রিনসিক পাথওয়ে আমাদের কোয়াগুলেশন যে হচ্ছে, এই কোয়াগুলেশনটা দেখার জন্য আমরা কোন কোন পরীক্ষা করতে পারি, আমরা কি এপিটি, টিপিটি, বিটিসিটি কোনটা করতে পারি। ঠিক আছে, তারপর আমাদের কোশ্চেন আসছে যে হেমোলাইটিক এনিমিয়া যে হয়েছে কারো, সেটা আমি আসলে ইনভেস্টিগেশন কিভাবে করতে পারি, তার এলডিএইচ কি সমস্যা হয়, রেটিকুলোসাইট কোমস টেস্টে কি পাই, তার বিলিরুবিনের পরিমাণটা কি বাড়ে না কমে, কিরকম কি থাকে, এটা আমাদের কোশ্চেন হিসেবে এসেছে লাস্ট ডিপ্লোমায়। তারপর আমাদের কোশ্চেন এসেছে একটা আমাদের হোয়াইট সেল যেটা আছে ডাব্লিউবিসি, সেখানে বিভিন্ন রকম হোয়াইট সেল আছে, এর মধ্যে একটা বেসোভিল একটা যে আছে, যার বেসোভিল সংখ্যাটা মানুষের কখন বেড়ে যায়, তার কোনো লিউকোমিয়া হলে কি না, তার কোনো সিনড্রোম থাকলে বা এসএলই হলে বা কোন কোন রোগ হলে তার এটা বাড়তে পারে। তারপরে আমাদের লাস্ট ডিপ্লোমা একটা কোশ্চেন এসেছিল, একটা খুব টাফ কোশ্চেন। হেমাটোলজি কোশ্চেন যখন হয় খুব সহজ কোশ্চেন হতে পারে, আবার যখন হয় খুব টাফ কোশ্চেন, যেমন এটা একটা লাস্ট ডিপ্লোমাতে খুব একটা টাফ কোশ্চেন এসেছিল, যে কি গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজিনেস। ঠিক আছে, এইটার যদি ডিফিসিয়েন্সি কারো হয়, সেই ক্ষেত্রে তার মধ্যে কি কি রোগবালাই আমরা দেখতে পাই, এটা নিয়ে আমরা পড়ব। তারপরে সামনে আসছে আরেকটা কোশ্চেন আমাদের ডিপ্লোমাতে, যে স্প্লিনিকটমি যদি আমরা করি, ঠিক আছে, স্প্লিনিকটমি করার পর সেপ্টিসেমিয়া কখন আমাদের হতে পারে বা কি কি দ্বারা আমাদের সেপ্টিসেমিয়া হতে পারে। ঠিক আছে, তারপরে আসেন আমাদের আবার যে রেসিডেন্সির যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা যে আরবিসি কেন সেপারেট থাকে তার বেসেলে। তো এই কোশ্চেনগুলো এবং ম্যাক্রোসাইটোসিস কোথায় কোথায় প্রেজেন্ট থাকে, ইসিনোফিলিয়া ব্লিডিং টাইম কখন প্রলং হয়, এবং ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস কখন হয়, এবং OH ব্লাড গ্রুপ বা যাকে আমরা বলি বোম্বে ব্লাড গ্রুপ নিয়েও আমরা পড়াশোনা করবো, যেটা লাস্ট দুইটা ডিপ্লোমা এসেছে এবং লাস্ট রেসিডেন্সি গুলোতে আমাদের এই কোশ্চেনটা হুবহুটা এসেছে। এবং সাথে সাথে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে আমরা পিবিএফ এ কি কি পাই। এই ছিল মোটামুটি আমাদের লাস্ট দুইটা আপনার যে রেসিডেন্সি এবং ডিপ্লোমা পরীক্ষা হলো, সেইগুলো আসলে কোশ্চেন আমি আসলে একটা জিনিস দেখানোর চেষ্টা করলাম, যে আমাদের কিন্তু সবগুলো জায়গা থেকে কিন্তু টুকটাক কোশ্চেন আসে। ঠিক আছে, যেমন হোয়াইট সেলের ক্ষেত্রে লিউকোপেনিয়া আসে, বেজোফিলিয়া আসে, মানে আমি একটা চার্ট দেখাবো যে ওইখান থেকে প্রতি বছর হোয়াইট সেলের কোশ্চেন আসে। তারপরে আমাদের কিন্তু আসে কোশ্চেন কিন্তু ট্রান্সফিউশন থেকে ব্লাড গ্রুপ আসে, বোম্বে ব্লাড গ্রুপ বা আদার্স ব্লাড গ্রুপের আমাদের রিয়াকশনটা কেমন হয়, সাথে ব্লাড ট্রান্সফিউশন কেন্দ্রিক কোনো ঝামেলা হয় কিনা, মেসে ব্লাড ট্রান্সফিউশনে, সেগুলো থেকে কোশ্চেন হয়, এবং সাথে আমাদের আরবিস থেকে অনেক জায়গা থেকে কোশ্চেনগুলো আসে। তখন একটা একটা করে আমরা পড়াশোনা করব। আসেন আমরা এখন আসি পড়াশোনায়। তো সবাইকে পড়াশোনাতে আসলে স্বাগতম। আসেন আপনারা লেকচার শিট অনুযায়ী আমরা একটা একটা করে পেজ আগাতে থাকবো। আশা করি আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকেন, আজকের ক্লাসটিতেই আপনারা আসলে হেমাটোলজি শেষ করতে পারবেন, এবং আপনাদের যে
কাঙ্ক্ষিত ফল পেতে চাচ্ছেন সেটা ইনশাল্লাহ পেয়ে যাবেন। এবং হেমাটোলজি থেকে বরাবরের মতো এইবার অনেকগুলো কোশ্চেন থাকবে আশা করছি আপনাদের জন্য রেসিডেন্সিতে। আসেন আমাদের হচ্ছে লেকচার শিট 2 নাম্বার পেজে, এখানে প্রথমেই দেয়া আছে ফিজিওলজি অফ ব্লাড। একটা সুস্থ স্বাভাবিক মানুষ যার ওজন 70 কেজি হয়ে থাকে তার মধ্যে কেমন রক্ত থাকে? তার মধ্যে সাধারণত 5 থেকে 6 লিটার হচ্ছে তার মধ্যে রক্ত থাকতে পারে, এবং সেই রক্তের হচ্ছে পিএইচটা সাধারণত অ্যালকালাইন হয়ে থাকে, সাধারণত 7.36 থেকে 7.45 হতে পারে। এছাড়াও তার হচ্ছে ভিসকোসিটি বা ঘনত্ব কেমন হয়? তার ঘনত্ব একটি পানির 1 গ্লাসে যা ঘনত্ব হবে 1 গ্লাস রক্তের ঘনত্ব পানির তুলনায় 4.5 গুণ বেশি হবে। তাছাড়াও হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু যেটা আমাদের টেম্পারেচার। ওকে, একটা মানুষের সুস্থ স্বাভাবিক মানুষের টেম্পারেচার কত? একটা সুস্থ স্বাভাবিক মানুষের টেম্পারেচার 37 ডিগ্রি সেলসিয়াস। রক্তের ঠিক টেম্পারেচার একই, 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, বা হচ্ছে আমরা গড়ে যদি বলি 37 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে তার টেম্পারেচার। তারপরে আমরা পেজে আসি। তো আমাদের কিছু জিনিস আছে আমাদের যেটা হচ্ছে আপনাদের লেকচার শিটেও দেয়া আছে। লেকচার শিটে হচ্ছে আপনাদের যেতে হবে 11 নম্বর পেজে, হেমাটোক্রিট। আপনার কাছে যদি কেউ এসে তার রোগ বর্ণনা করে তার ডায়াগনোসিস আপনি করতে চেষ্টা করলেন, করার সময় আপনি কি করবেন? ডায়াগনোসিস একটা ইনভেস্টিগেশন কিন্তু আপনি চোখ বন্ধ করে দেন। সেটা কি ইনভেস্টিগেশন হতে পারে? সেটা হতে পারে আমাদের একটা ইনভেস্টিগেশন যদি দেয় সেটা কি সিবিসি। তো সেই সিবিসির কিন্তু অনেকগুলো পার্ট আছে। কি কি পার্ট আছে? মেইনলি হচ্ছে 3টি পার্ট আছে। একটি হচ্ছে আরবিসি, একটি হচ্ছে ডাব্লিউবিসি, আরেকটি হচ্ছে প্লাটিলেট। এই আরবিসি পার্টের মধ্যে আমাদের কি কি থাকে? থাকে হচ্ছে হিমোগ্লোবিন পার্সেন্টেজ, টোটাল আরবিসি কাউন্ট, থাকে হেমাটোক্রিট, থাকে আরবিসির ইন্ডিসেস। কি কি? এমসিবি বা মিন সেল ভলিউম, এমসিএইচ বা মিন সেল হিমোগ্লোবিন, বা এমসিএইচ মিন হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন। ঠিক আছে, তো হচ্ছে এভাবে করে আরবিসি গুলো পার্ট হয়। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আমাদের এই হেমাটোক্রিট। তো এই হেমাটোক্রিটে আমরা পড়ব। তো হেমাটোক্রিটে পড়ার একটা মজার জিনিস কি, যে হেমাটোক্রিটটা কি জিনিস? যদি এটি একটি আমাদের একটা টেস্ট টিউব হয়, এবং একটা মানুষের হাতের ভেইন থেকে আপনি হচ্ছে রক্ত ড্র করে এখানে হচ্ছে রাখেন, এবং রাখার পর আপনি যদি এটাকে 3000 আরপিএম এ 2 মিনিট ধরে হচ্ছে আপনি সার্কুলেট করেন, তাহলে দেখা যায় এই রক্তটার 2টি স্তর তৈরি হয়। উপরে একটি সাদা পানির মতো অংশ থাকে, আর একটা হচ্ছে নিচে লাল একটা অংশ থাকে। এই যে সাদা অংশ এবং লাল অংশ কাকে কি বলে? এই সাদা অংশটাকে আমরা বলি প্লাজমা। এই প্লাজমার নাম কেন প্লাজমা? কারণ হচ্ছে এই পানিটাই হচ্ছে আমাদের শরীরের যে রক্তের পানি সেটা মেইনলি হচ্ছে অর্জন করে এই প্লাজমাশয়। এবং এই প্লাজমাশয়ের স্পেশালিটি কি? আমাদের যে ক্লটিং ফ্যাক্টর গুলো আছে সবগুলোই থাকে হচ্ছে কোথায়? এই প্লাজমার মধ্যে থাকে। আর হচ্ছে বাকি যে সেলুলার পোর্শন গুলো আছে সেগুলো আসলে আমাদের সিটেট করে থাকে। আমাদের রক্তে আমাদের রেড সেল কি পরিমাণ অনুপাতে থাকে? সাধারণত এইটা যদি আপনার 100% বা 100 লিটার হচ্ছে একটা রক্তের জার হয়, তাহলে আমরা দেখব তার মধ্যে সেলুলার পোর্শন থাকে কত? তার মধ্যে সেলুলার পোর্শন থাকে 45%, যাকে বলতেছি এই রক্তের হেমাটোক্রিট। কি বলছি আমরা? রক্তের হেমাটোক্রিট। এখন হচ্ছে তাহলে আমি এইখান থেকে স্লাইড থেকে দেখলাম যে একটা রক্তের মধ্যে পানি থাকে, সেল থাকে, এবং এটার একটা প্রপোর্শন স্থায়ী। কেমন? রক্তের হচ্ছে সেলুলার পোর্শন থেকে 45%, পানির পরিমাণ থাকবে 55%। এটাই তো হচ্ছে একটা সুস্থ স্বাভাবিক মানুষের থাকার কথা। কিন্তু যদি কারো 45% না থেকে তার থেকে কম হয় বা তার থেকে বেশি হয়, তখন কি সেটা মানুষটাকে সুস্থ আছে না অসুস্থ আছে, না কোনো সমস্যা তৈরি হয়েছে, সেটা আমাদের জানা প্রয়োজন হয়। তাহলে হেমাটোক্রিট কিন্তু চেঞ্জ হলে আমাদের বিভিন্ন রোগের লক্ষণগুলো আমরা দেখতে পাই। তো হচ্ছে আমরা লক্ষণ হিসেবে আমরা কি কি জিনিস আসলে দেখি? তো আমরা লক্ষণ হিসেবে দেখি যে
আমরা লক্ষণ হিসেবে দেখি যে হেমাটোক্রিট যদি কারো ডিক্রিজ করে বা কারো যদি ইনক্রিজ করে কখন কি কি। আসলে এই কখন বাড়ে বা কখন কমে এই জিনিসটা আসলে আমাদের লেকচার শিটে ওইভাবে নেই, এটা একটু আপনাদের একটু এখান থেকে পড়ে সাইড থেকে। আমাদের হেমাটোক্রিটটা মেইনলি বাড়ে কখন, যদি কারো এই যে স্লাইডে আমাদের আমি দেখালাম কিছুক্ষণ আগে যে টেস্ট টিউবে এই সেলুলার লেভেল আর একটা পানির লেভেল, দুইটার অনুপাত কিন্তু ফিক্সড। যদি এই পানির অনুপাত কোনো কারণে কমে যায়, যদি ডিহাইড্রেশন হয়, বার্ন ইনজুরি হয়, তখন দেখা যায় পানির পরিমাণ কমে যায়, ফলে এটার সাথে এটার অনুপাতের পরিমাণ দেখা যায় বেড়ে যায়, ফলে হচ্ছে আমাদের দেখে যায় কি হেমাটোক্রিটটা বেড়ে গেছে। বা যদি এমন হয় যে কারো পলিসাইথেমিয়া ভেড়া হলো, ফলে তার দেখা গেল এই যে সেলুলার লেভেলে আরবিসি, ডাব্লিউবিসি বা প্লাটিলেট এগুলোর সংখ্যা বেড়ে গেল, ফলে দেখা যায় পানির তুলনায় তাদের পরিমাণটা বেড়ে গেছে, ফলে দেখা যায় কি আমাদের হেমাটোক্রিটটা বেড়ে গেছে। ঠিক একইভাবে হাই অ্যালটিটিউড বা হচ্ছে আমাদের যদি কারো কোনো কন্ডিশনের সাথে হাইপোক্সিয়া হয় তখন রেড সেল বেশি বেশি তৈরি করতে যায়, ফলে হচ্ছে তখন আমরা দেখি কি তার কি হচ্ছে এই হেমাটোক্রিট লেভেলটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, দেখা যায় তার কি হেমাটোক্রিটটা বেড়ে গেছে। এখন তার কখন কখন কমতে পারে হেমাটোক্রিটটা? কমতে পারে যদি কারো প্রেগনেন্সি থাকে, যদি কারো রেনাল ফেলিওর থাকে, যদি কারো বোন মেরো ফেলিওর থাকে, যদি কারো হেমোলাইটিক অ্যানিমিয়া বা কেমোথেরাপি থাকে, তখন দেখা যায় কি তার রেড সেলটা ডিস্ট্রাক্টেড হতে পারে, কেমোথেরাপির কারণে ইমিউনোসাপ্রেসেন্ট হতে পারে, তখন হচ্ছে হেমাটোক্রিট লেভেলটা আমাদের কমে যায়। তারপরে আমরা আরেকটা জিনিস নিয়ে পড়বো, আমাদের সিবিসিতে একটা জিনিস থাকে রেটিকুলোসাইট। তো রেটিকুলোসাইটটা আসলে কি জিনিস? রেটিকুলোসাইটটা হচ্ছে আমরা যখন আপনাদের রেড সেলের আসলে ইয়াটা পড়াবো তখন আপনারা দেখবেন যে হচ্ছে আমাদের রেড সেলগুলো মেইনলি কোত্থেকে আসে, আমাদের দেখা যায় স্টেম সেল থেকে। আমি স্টেম সেলটা একটু পরেই পড়াবো, তো ওইখান থেকে আমরা একটু আগে একটু দেখাইনি কি আসলে যে আমাদের স্টেম সেল, যদি কারণ স্টেম সেল থেকে মেইনলি হচ্ছে আমাদের বিভিন্ন রকম সেলগুলো তৈরি, এটা আরবিসি হোক, এটা ডাব্লিউবিসি হোক, এটা প্লাটিলেট হোক। তো দেখা যায় আমাদের স্টেম সেল থেকে আমাদের হচ্ছে প্রোইরাইথ্রোব্লাস্ট, তারপর হচ্ছে আমাদের হচ্ছে বিভিন্ন ধাপে গেছে রেটিকুলোসাইট, এবং তার থেকেই হচ্ছে পরবর্তীতে আমরা ম্যাচিউর হচ্ছে রেড ব্লাড সেল পেয়ে থাকি। আমাদের এই স্টেম সেলগুলো মেইনলি হচ্ছে কোথায় থাকে? একটা অ্যাডাল্ট মানুষের মেইনলি স্টেম সেলগুলো আমাদের বোনসে থাকে, বিভিন্ন ফ্ল্যাট বোনগুলোতে আমাদের সে থাকে। তো সেইখান থেকে সে তৈরি হতে থাকে, প্রোইরাথ্রোব্লাস্ট হয়, সেখান থেকে রেটিকুলোসাইট হয়, সেইখান থেকে হচ্ছে আমাদের আরবিসি আসে। আমাদের শুরু হয় কিন্তু বোন মেরোতে, কিন্তু শেষ হয় কিন্তু রক্তটা কোথায় এসে আমাদের ভেনাস সিস্টেমে বা এক্সট্রাভাস্কুলার সিস্টেমে এসে। তো এর মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই রেটিকুলোসাইট সাহেব, সে হচ্ছে ইমমেচুর থেকে মেচুর যে হয়, এইটা সে আমাদের শরীরে দুইটা জায়গায় ঘটায়। সে ইমমেচুর অবস্থায় সে বোন মেরোতে থাকে, আর মেচুর অবস্থায় সে হচ্ছে ব্লাডে চলে আসে। তো রেটিকুলোসাইট সেলটা আসলে একই সাথে সে বোন মেরোতে যখন ইনমেচুর, যখন ব্লাডে সে মেচুর হয়ে যায়। তো এটা দেখে আমরা জিনিস একটা ইন্ডিকেট করতে পারি যে একটা স্টেম সেল ঠিকভাবে কাজ করে আমার রক্তে আসতেছে কিনা, সেটা আমি রেটিকুলোসাইট কাউন্ট দেখে বুঝতে পারি। যদি রেটিকুলোসাইট কাউন্টের এদিক সেদিক হয়ে যায়, বুঝতে হবে যে হচ্ছে তার স্টেম সেলের এখানে অবস্থাটা ঠিক নেই, এবং এটা ঠিক না থাকার কারণেই সে হচ্ছে রেটিকুলোসাইটটা প্রোভাইড করতে পারতেছে না। এই জন্য হচ্ছে রেটিকুলোসাইটকে বলা হয় সে আছে একটা ইন্ডিকেটর যে তার স্টেম সেলটা প্রপারলি ফাংশনিং কিনা। এখন আমাদের একটা মনে প্রশ্ন আসতে পারে যে রেটিকুলোসাইটটা আমার কখন কখন কমে যায় বা কখন কখন আমার বেড়ে যায়। এটা আমাদের অবশ্যই লেকচার শিটে নেই 11 নম্বর পেজে, এটা একটু আপনাদের একটু লিখে নিতে হবে। সাধারণত যদি আমাদের এই যেখান থেকে হচ্ছে আমাদের ব্লাড সেল, রেড ব্লাড সেলগুলো তৈরি হচ্ছে, সেই জায়গায় সে যদি না থেকে যে জায়গা থেকে উৎপাদন হয় সেই জায়গায় যদি না থাকে, বা সেই জায়গায় যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে সেই জায়গা থেকে তো সে আসতে পারবে না। যেমন বোন মেরো থেকে হচ্ছে আমার রেড সেল আসে, কোনো কারণে যদি কারো বোন মেরোটা ফেলিউর হয়ে যায়, তাহলে সেখান থেকে কিন্তু আমাদের রেড সেল আসতে পারবে না, ফলে কি পাবো আমরা তার রেটিকুলোসাইটটা কম পাবো। যেমন হচ্ছে যদি কারো ক্রনিক ডিজিজ থাকে, বা যদি কারো ফোলেট ডিফিসিয়েন্সি, ফলে ওই নিউট্রিশনগুলো যদি ঠিকঠাকভাবে আমার সাপ্লাই না হয়, ফলে আমাদের রেড সেল যে আসার কথা সেগুলো সে আসতে পারে না। যেমন ইনফেকশন, আয়রন ডিফিসিয়েন্সি, লিভার ডিজিজ, ম্যালিগনেন্সি, পার্নিশিয়াস এনিমিয়া, ভিটামিন B12 ডিফিসিয়েন্সি। মোট কথা হচ্ছে যেসব কারণে আমাদের এনিমিয়াগুলো হচ্ছে, সেই কারণের জন্য আমাদের কিন্তু রেটিকুলোসাইট আমাদের কমে যেতে পারে।
তাই বললে যে হচ্ছে রেড ব্লাড সেল কমে গেলেই হচ্ছে আমাদের শুধু রেটিকুলোসাইট কমে যাবে তা না, আমাদের হচ্ছে সাথে হেমোলাইসিস, হেমোরেজ, লিউকেমিয়া, প্রেগনেন্সি এবং হচ্ছে কারো যদি রিকভারি করে কেউ যদি কোত্থেকে ভিটামিন B12 অথবা ফোলেট অথবা আয়রন ডিফিসিয়েন্সি থেকে, সেই ক্ষেত্রেও দেখা যায় তার রেটিকুলোসাইটটা অনেক বেশি হয়ে যেতে পারে। আসলে হয় কেন যারা আসলে ভিটামিন ডিফিসিয়েন্সির কারণে যখন অনেক দিন আসলে কম থাকে, সেই ক্ষেত্রে আপনি যখন ভিটামিনগুলো দেন তখন সেটা সে নিয়ে আবার রেড সেল বেশি বেশি তৈরি করতে থাকে, ফলে হচ্ছে দেখা যায় আসলে রেটিকুলোসাইট কাউন্টটা বাড়ে। তো মোট কথা হচ্ছে আপনারা এই দুইটা একটু পড়বেন, তবে এগুলো কোনো স্টার না, এটা হচ্ছে একবার রিডিং এর জন্য আমি আসলে এগুলো বলেছি। যেগুলো হচ্ছে ইনফিনিটি স্টার, ট্রিপল স্টার, সেগুলো আমি আপনাদের বলবো। আসেন তার পরবর্তীতে, যেটা হচ্ছে আমাদের লেকচার শিটে দেয়া আছে 2 নম্বর পেজে, যে একটা মানুষের টোটাল বডি ওয়েটের 8% জুড়ে থাকে হচ্ছে কি রক্ত, যার মধ্যে সেলুলার পোর্শন 45%, যেটাকে আমরা বলছি হেমাটোক্রিট, আর হচ্ছে 55% ফ্লুইড, যেটাকে আমরা কি বলছি প্লাজমা। তো হচ্ছে প্লাজমার মধ্যে আসলে কি কি থাকে? প্লাজমার মধ্যে শুধুই কি পানি থাকে? সে কি শুধুই পানি, না আরো অন্য কিছু আছে? প্লাজমার মধ্যে আসলে শুধু পানি থাকে না, তার মধ্যে পানি যদিও 91 থেকে 92%, তবে তার মধ্যে অনেক জিনিস সলিড আছে। কি কি জিনিস সলিড আছে? তার মধ্যে প্রোটিন আছে, কার্বোহাইড্রেট, ফ্যাট, কালারিং এজেন্ট, এনজাইম, আরো বিভিন্ন জিনিস। এর মধ্যে প্রোটিনটা আমাদের একটু ইম্পর্টেন্ট। প্রোটিন হিসেবে কি কি থাকে? আমাদের থাকে অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন, প্রথ্রম্বিন। তো হচ্ছে আমাদের একসময় যখন আমাদের নন রেসিডেন্সি কোর্স ছিল, তখন কিন্তু এই অ্যালবুমিন, গ্লোবিউলিন নিয়ে আমাদের কোশ্চেন আসতো, ঠিক আছে? তো আমাদের এগুলো একটু জানতে হয়। যেমন হচ্ছে আমাদের যে শরীরে হচ্ছে আমাদের যে অ্যালবুমিন আছে, গ্লোবিউলিন আছে, ফিব্রিনোজেন আছে, এর মধ্যে সবচেয়ে মলিকুলার ওয়েট সবচেয়ে বেশি কার? সবচেয়ে বেশি আমাদের মলিকুলার ওয়েট সবচেয়ে বেশি হচ্ছে কার? ফিব্রিনোজেন, প্রায় হচ্ছে অ্যারাউন্ড 3.5 লাখের মতো মলিকুলার ওয়েট। তো হাইয়েস্ট এটা মলিকুলার ওয়েট। আর হচ্ছে তারপরে হচ্ছে যদি বলি এটা হাইয়েস্ট, তাহলে লোয়েস্ট তাহলে কে? তাহলে লোয়েস্ট আমরা দেখি যে গ্লোবিলিন আছে, যে গ্লোবিলিন সাহেব হচ্ছে লোয়েস্ট মলিকুলার ওয়েটের হচ্ছে আমাদের প্রোটিন। তারটা কত? তারটা অ্যারাউন্ড 45,000। এখন এই যে প্রোটিন, এই প্রোটিন আমাদের হচ্ছে এই প্লাজমার মধ্যে তার গুরুত্বটা কি, যেটা আমাদের লেকচার শিটের হচ্ছে 4 নম্বর পেজে শুরুতেই দেয়া আছে। গুরুত্বটা হচ্ছে কি, আমাদের অ্যালবুমিন হচ্ছে আসলে সবচেয়ে বেশি পরিমাণ প্রোটিন যেটা আমাদের বডি থাকে, যেটা হচ্ছে টোটাল প্রোটিনের 55%, আর হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে গ্লোবিলিন, যেটা হচ্ছে অ্যারাউন্ড 35%। এই প্রোটিনের একটা কাজ কি? প্রোটিনের মেইনলি কাজ হচ্ছে আমাদের শরীরে যে পানিটা আছে, যে এই প্লাজমার মধ্যে আপনার 91 থেকে 92% পানিটা আছে, এটাকে ধরে রাখা, এনগালফ করে রাখা, বা কলয়েডাল অসমোটিক প্রেশার মেনটেন। কত পার্সেন্ট সে কলয়েডাল অসমোটিক প্রেশার অ্যালবুমিন আমাদের মেনটেন করে? সাধারণত দেখা যায় আমাদের শরীরের প্রায় 75 থেকে 80% আমাদের কলয়েডাল যে অসমোটিক প্রেশার আছে সেটা মেনটেন করে আমাদের অ্যালবুমিন, আর হচ্ছে আমাদের গ্লোবিলিন সাহেব যে আছে সে মেনটেন করে সাধারণত এই বাকি যে 20% আছে কলয়েডাল অসমোটিক প্রেশার, সেইটা মেনটেন করে। তাহলে এখান থেকে আমরা কি পড়লাম আমরা হোল ব্লাড, আমাদের শরীরের ওজনে কত অংশ থাকে, সেলুলার পোর্শন কত পার্সেন্ট, ফ্লুইড পোর্শন কত পার্সেন্ট বললাম আমরা। ফ্লুইডের মধ্যে 2টা পার্ট, একটা হচ্ছে ওয়াটার, একটা সলিড। সলিডের মধ্যে বিভিন্ন জিনিস আছে, কি কি? প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, কালারিং এজেন্ট। এর মধ্যে হচ্ছে অ্যালবুমিন, গ্লোবিলিন, ফিব্রিনোজেন, প্রথ্রম্বিন। এর মধ্যে মলিকুলার ওয়েট কোনটার বেশি? কোন প্রোটিন আমাদের কলয়েডাল অসমোটিক প্রেশার মেইনটেইনে কত বেশি হেল্প করে? ওকে, তার পরবর্তীতে আমরা স্লাইডে আসি, যে আমাদের হচ্ছে প্লাজমা প্রোটিন, যেটা হচ্ছে আমাদের লেকচার শিটে 3 নম্বরে দেওয়া আছে। এখন আমাদের এই যে প্লাজমা প্রোটিন গুলো কি কি আছে? আমাদের অ্যালবুমিন আছে, গ্লোবিলিন আছে, ফিব্রিনোজেন আছে। এগুলো মেইনলি কোথা থেকে আসে? মেইনলি হচ্ছে দেখা যায় তারা লিভার থেকে আসে। এখন তাদের মেইন কাজ কি? তাদের মেইন কাজ আসলে কলয়েডাল অসমোটিক প্রেশার মেনটেন। তাহলে আমাদের কিন্তু প্রোটিন গুলো যে প্লাজমায় আছে, তাহলে সে যদি বাড়ে বা সে যদি কমে, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রোটিনের সমস্যার কারণে কলয়েডাল অসমোটিক প্রেশার সমস্যার কারণে বিভিন্ন জায়গায় ইডেমা হবে, বিভিন্ন জায়গায় লস হবে, ওয়াটারের সমস্যাগুলো তৈরি হবে, ঠিক আছে? তো এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে আমাদের প্রোটিন কখন বাড়তে পারে, কখন কমতে পারে? যেটা একটা 1 স্টার আসলে কোশ্চেন, আপনি একটু পড়তে হবে 1 স্টার। আমাদের মেইনলি প্লাজমা প্রোটিন কখন বাড়ে? যদি কারো ডিহাইড্রেশন হয়, যদি কারো অটোইমিউন ডিজিজ, মাল্টিপল মাইলোমা, সার্কোইটিস এবং লেপ্রোসি হয়, সেই ক্ষেত্রে তার কি হতে পারে? প্লাজমা প্রোটিনটা ইনক্রিজ হয়। আর ডিক্রিজ হতে পারে যদি কেউ প্রোটিন ঠিকঠাক ভাবে যদি না খেয়ে থাকে, বা কারো যদি হচ্ছে প্রোটিনগুলো হচ্ছে তার যে আমাদের যে কিডনি যে আছে, এন্টেরোসাইট গুলো আছে আমাদের, আমাদের গাটে যে এন্টেরোসাইট সেটা যদি অ্যাবজর্ব না করতে পারে, সেক্ষেত্রে সে আসলে
লস হয়ে যায়, যেমন ডায়েটারি ডিফিসিয়েন্সি, প্রোটিন লসিং এন্টেরোপ্যাথি বা হেমোরেজ হলে, বা কারো যদি নেফ্রোটিক সিনড্রোম হয় সেই ক্ষেত্রে হচ্ছে দেখা যায় প্রোটিনটা আসলে বের হয়ে যায়, ফলে হচ্ছে সেখানে আর না থাকার কারণে আমাদের প্লাজমা প্রোটিনটা ডিক্রিজ হয়ে যায়। তারপরের স্লাইডে আমরা আসি। এখন আপনাদের আমি কিছুক্ষণ আগে যখন একটা টেস্ট টিউব এঁকে বলতেছিলাম যে এই টেস্ট টিউবের মধ্যে উপরে সাদা পানি আর নিচে হচ্ছে লাল অংশ, লাল অংশে আমি হেমাটোক্রিট বলতেছি আর উপরে পানিটাকে বলতেছি কি প্লাজমা। এখন সাপোজ দ্যাট আমার যদি হাতটা কেটে যায়, ঠিক আছে, যদি এমন হয়ে থাকে যে আমার হাতটা কেটে গেছে, হাত কেটে গেছে, এখন সে হাত কেটে যাওয়ার কারণে এই হাতটা আপনার এই জায়গাটা কেটে গেছে, এই জায়গা তো দেখে আমরা ক্লট ফর্ম করে, তাই না? ক্লট ফর্ম করে, তার উপরেও আমি দেখি একটা সাদা পানির মতো থাকে। আবার এই টেস্ট টিউব যে আছে, এই টেস্ট টিউবে আপনি হচ্ছে সেন্ট্রিফিউগেশন করে দেখলেন নিচে লাল একটা সেল জমে আছে আর উপরে একটা পানি জমে আছে, এখানেও একটা সাদা পানি আছে, এখানেও একটা সাদা পানি আছে, এই দুইটার মধ্যে কোনো তফাৎ আছে কিনা? হ্যাঁ, তফাৎ আছে। কি তফাৎ? এটাকে বলছি আমি সিরাম আর এটাকে বলতেছি কি প্লাজমাস। তো এটার নাম বলছি আমরা সিরাম আর এটাকে বলতেছি প্লাজমা। কেন এটার নাম সিরাম, এটার নাম প্লাজমা? কারণ হচ্ছে আমাদের এটাকে প্লাজমা বলি এই কারণে, কারণ এর মধ্যে নো সেল, তার মধ্যে কোনো ধরনের কোনো সেল থাকে না, কিন্তু তার মধ্যে বিভিন্ন রকম সেল থাকতে পারে, যেহেতু সে ক্লট করছে এই জন্য তার মধ্যে সেল থাকতে পারে। এবং এইটার মধ্যে যে সেলগুলো আছে তারা কেন এগুলো থাকে, কারণ হচ্ছে এখানে ক্লট ফর্ম করে, এবং এই ক্লট ফর্ম করতে গিয়ে দেখা যায় যে এই সিরামের মধ্যে সবগুলো ক্লটিং ফ্যাক্টর থাকে না, যেটা কিনা অল ক্লটিং ফ্যাক্টর অ্যাভেলেবেল থাকে হচ্ছে আমাদের প্লাজমায়। কিন্তু আমাদের সিরামের ক্ষেত্রে দেখা যায় আমাদের কিছু ক্লটিং ফ্যাক্টর থাকে না। কি ক্লটিং ফ্যাক্টর থাকে না? আমাদের 1, 2, 5, 8 এই 4টা ক্লটিং ফ্যাক্টর আমাদের প্লাজমায় থাকে না। 1, 2, 5, 8 যেটা কিনা আমাদের লেকচিটে 5-এ দেয়া আছে। তাহলে সেরাম এবং প্লাজমার মধ্যে তফাৎ মেনলি কি, একটার মধ্যে সেল থাকে, একটার মধ্যে কোনো ধরনের কোনো সেল থাকে না, আইদার অল ক্লটিং ফ্যাক্টর থাকে, আর হচ্ছে আমাদের সিরাম মধ্যে এই 4টা ক্লটিং ফ্যাক্টর থাকে না, বাকি ক্লটিং ফ্যাক্টর গুলো থাকে, কারণ তারা কিন্তু ক্লট ফর্ম করে ফেলে, এই জন্য এই 4টা আসলে ওইখানে অ্যাবলিশ হয়ে যায়, এই জন্য আর থাকতে পারে না। ওকে, তার পরবর্তীতে আমরা আসি। এখন আমাদের যে ঘনত্ব আছে রক্তের বা ভিসকোসিটি ঘনত্ব, সেটা হচ্ছে আমাদের পানির তুলনায় আমাদের ঘনত্ব কত, একেবারে প্রথমেই আমরা বলছিলাম যে 4.5 গুণ। আমাদের পানির তুলনায় আমাদের রক্তের ঘনত্ব 4.5 গুণ। এবং এটার মধ্যে আমরা যখন ভাগ করলাম হোল ব্লাড, এর 8% হচ্ছে টোটাল বডি ওয়েটের, যাকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, একটা সেলুলার একটা ফ্লুইড। সেই ফ্লুইডের মধ্যে আমি সলিড আবার ওয়াটার হচ্ছে 91 থেকে 92, বাকিটুকু হচ্ছে সলিড। সেই সলিডের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, কার্লিং এজেন্ট গুলো আছে, তাই তো? এখন যদি এই রক্তটার ঘনত্ব বাড়তে হয় বা কমতে হয়, কি বাড়তে হবে বা কি কমতে হবে ঘনত্ব বাড়ার জন্য? এখানের সেলগুলো হয় বাড়তে হবে, বা এখানে কালারিং এজেন্ট গুলো বাড়তে হবে, বা এখানে হচ্ছে প্রোটিন গুলো আমার বাড়তে হবে, বা এখানে যে ইলেকট্রোলাইট গুলো আছে সেগুলো আমার বাড়তে হবে, সেই ক্ষেত্রে তার ঘনত্ব বেড়ে যাবে। আর যদি এগুলো কমে যায় তাহলে সে তার ঘনত্ব। আমাদের মেনলি কোশ্চেন আছে ভিসকোসিটি ব্লাডে কখন কখন বাড়ে, কখন কখন সে বাড়ে ভিসকোসিটি, এটা আমাদের কিন্তু কোশ্চেন হিসেবে আসে, এটা কিন্তু 1 স্টার। তো কখন বাড়ে? যদি কারো অ্যাসিডোসিস হয়, ফলে তার হাইড্রোজেন আয়ন বাড়ে, ফলে তার ভিসকোসিটি বাড়ে। তার হাইপার ক্যালসিমিয়া হলে ক্যালসিয়াম বাড়ার কারণে হাইপার গ্লাইসেমিয়া বা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাসে আমাদের গ্লুকোজ বেড়ে যাওয়ার কারণে হচ্ছে ভিসকোসিটি বাড়ে। পলিসাইথেমিয়ার ক্ষেত্রে আমাদের আরবিসি, ডাব্লিউসি, প্লাটিলেট বাড়ে। সায়ানিসের ক্ষেত্রে আমাদের কার্বন ডাইঅক্সাইড বাড়ে, মাল্টিপল মাইলোমা, প্যারাপ্রোটিন পায়। ডিহাইড্রেশনের সময় সবকিছু ঠিক থাকলেও পানির পরিমাণটা কমে যাওয়ার কারণে আমাদের কিন্তু কি হয়, আমাদের ঘনত্বটা বেড়ে যায়। এছাড়া হচ্ছে জন্ডিসের ক্ষেত্রে হচ্ছে আমাদের বিলিরুবিন বাড়ে। এই বাড়ার কারণে হচ্ছে আমাদের এই ভিসকোসিটিটা বাড়ে। ভিসকোসিটি কখন কখন কমে এটা পড়ার কোনো দরকার নেই, আমাদের কোশ্চেনে আসে কখন কখন ভিসকোসিটি বাড়ে, অর্থাৎ এটা পড়লে আপনাদের জন্য এনাফ, আর ওইটা দরকার হয় না। এবং এটা নিয়ে একটা আমাদের প্রিভিয়াস ইয়ারে একটা কোশ্চেন এসেছিল, ভিসকোসিটি অফ ব্লাড কখন কখন আমাদের বাড়ে। বাড়ে কখন? অ্যাসিডোসিস হলে কি বাড়ে? কারণ অ্যাসিডোসিস হলে আমরা জানি হাইড্রোজেন আয়ন বাড়ে, তাহলে এটা বাড়ার একটা সম্ভাবনা। তারপর সায়ানিস হলে আমাদের কোনটা বাড়ে? আমাদের কার্বন ডাইঅক্সাইড। জন্ডিস হলে আমাদের কোনটা বাড়ে? বিলিরুবিন। এনিমিয়া হলে কি বাড়ে না হিমোগ্লোবিন লেভেল কমে? কমে। ইডেমা হলে দেখা যায় আমাদের অসমোলিক প্রেশার কি ঠিকঠাক না থাকার কারণে আমাদের ফ্লুইড চলে আসে, ফলে ফ্লুইড বেড়ে গেলে তার কি ভিসকোসিটি বাড়বে না কমবে? যদি ফ্লুইড চলে আসে সেলের চেয়ে বেশি, সেক্ষেত্রে দেখা যায় আমাদের ভিসকোসিটিটা কমে যায়, ফলে হচ্ছে আনসার হবে এ, বি, সি। এই 3টা ট্রু, বাকি 2টা ফলস।
তার পরবর্তীতে আমরা আসি স্টেম সেল নিয়ে, যেটা কিনা আমাদের লেকচার শিটের হচ্ছে 6 নম্বর পেজে দেয়া আছে। স্টেম সেল, স্টেম সেল হচ্ছে এমন একটা ম্যাজিক সেল, যেটাকে আমি ম্যাজিক সেল বলি কেন, কারণ হচ্ছে কি এই সেলটা আমাদের অনেকের স্বপ্ন পূরণের একটা সেল। যদি এমন হতো যে হচ্ছে আপনার হচ্ছে মনের যত ইচ্ছা আছে, আপনার অপূর্ণতা আপনার যা আছে, আপনার মনে হলো এই পূর্ণতা পূরণ করার দরকার, এখন হচ্ছে আপনার সেই মনের কথাটা বুঝে যদি আরেকজন এসে আপনার মনের সেই জায়গাটা দখল করে মনের ওই ব্যথাটা পূরণ করে দিতে পারে, এবং শুধু তাই না আপনার মনটাকে ভালো করে দিতে পারে, এমন কোন জিনিস আপনার আর কি পৃথিবীতে সবসময় অ্যাভেলেবেল না পাওয়া গেলেও আমাদের শরীরে কিন্তু একটা সেল অ্যাভেলেবেল পাওয়া যায়, যাকে বলি আমরা স্টেম সেল। কারণ হচ্ছে কি আমাদের যদি কোথাও কোনো ধরনের শরীরে কোনো সেল নষ্ট হয়ে যায়, কোনো সেল ধ্বংস হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের স্টেম সেল করে কি সে নিজে নিজে তৈরি হয়। ওই ধরনের সেল শুধু তৈরি হয় না, সে হচ্ছে অন্যান্য সেল থেকে তাকে ওই সেলটাকে ডিফারেন্সিয়েট করে হোমিওস্টেসিস মেনটেন করে হচ্ছে টিস্যু রিপেয়ার করে। এই 4টা বৈশিষ্ট্য থাকার কারণে স্টেম সেল হচ্ছে একটা স্পেশালাইজড সেল। এবং এই 4টা বৈশিষ্ট্য আমাদের একটু লেকচার শিটে না একটু লিখে নিতে হবে। তাহলে স্টেম সেল হচ্ছে 4টা ফাংশন মেনটেন করে। কি কি ফাংশন? সে সেলফ রিনিউ হয়, সে ডিফারেন্সিয়েট ক্যাপাসিটি আছে, হোমিওস্টেসিস মেনটেন করে, এবং সে টিস্যু যেটা আছে সেটাকে রিপেয়ার করে। তো স্টেম সেল সাধারণত আমাদের শরীরে যে স্টেম সেল আছে, এটা দেখা যায় আমাদের শরীরে সাধারণত যেখান থেকে তৈরি হয় সেটা আমরা আমাদের এজ অনুযায়ী 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে এমব্রায়োনিক স্টেম সেল, আর একটা হচ্ছে অ্যাডাল্ট স্টেম সেল। একটা হচ্ছে এমব্রায়োনিক স্টেম সেল, আর একটা অ্যাডাল্ট। এমব্রায়োনিক স্টেম সেল যেটা আছে সেটা মেইনলি কোথা থেকে? আমাদের প্লুরিপোটেন্ট সেল থেকে তৈরি হয়। প্লুরিপোটেন্ট সেল থেকে সে তৈরি হয়, বা আরেকটা জায়গা থেকে আমরা বলতে পারি টোটিপোটেন্ট সেল। যে জাইগোট তৈরি হওয়ার পরে যে আমাদের প্লুরিপোটেন্ট সেল হয়, তারপরে টোটিপোটেন্ট সেল হয়, সেখান থেকেই হচ্ছে এই স্টেম সেলের শুরু। এবং আমাদের ব্লাডের স্টেম সেলটা এখান থেকে আস্তে আস্তে বিকশিত হয়ে আমাদের ব্লাড গুলো তৈরি করে। এখন হচ্ছে আমাদের অ্যাডাল্টের ক্ষেত্রে কোথা থেকে তৈরি হয়, যেটা হচ্ছে আপনার লেকচার শিট যেটা আছে, সেই লেকচার শিটেও দেয়া আছে যে ক্লাস নোট যে লেখা আছে তার আগের লাইন, যে একটা অ্যাডাল্ট 20 বছর বয়সী যদি কোনো মানুষ হয়, তার ক্ষেত্রে কোথা থেকে তৈরি হয়। মেইনলি হচ্ছে কোথা থেকে হয়, তার হচ্ছে ভার্টিব্রা থেকে হয়, রিবস থেকে হয়, তার হচ্ছে স্টারনাম থেকে হয়, পেলভিস থেকে হয়। এগুলো থেকে আমাদের যে ফ্ল্যাট মেইনলি বোনস গুলো আছে, ক্লাভিকল, স্কাল এবং হচ্ছে আপার হিউমারাস, এখান থেকে কি তৈরি হয়? আমাদের স্টেম সেল। এবং স্টেম সেলের যে ফাংশন চার্টটা আছে না, এই ফাংশন চার্টটা একটু ভালো করে পড়বেন, এবং এটা ট্রিপল স্টাডি, কিন্তু আমাদের বেশ কয়েকবার আমাদের পরীক্ষায় চলে এসেছে। তাহলে হচ্ছে আমাদের 4টা হচ্ছে স্টেম সেলের ফাংশন আছে, এবং তাদের হচ্ছে দুইটা সময় আমাদের তৈরি হয়। একটা এমব্রায়োনিকে সে একটা জায়গা থেকে তৈরি হয়, অ্যাডাল্টের সময় আরেকটা জায়গা থেকে তৈরি হয়। তার পরবর্তীতে আমরা আরেকটা জিনিস নিয়ে একটু পড়ব, যে কি আমাদের 7 নম্বর পেজে একটা ছবি দেয়া আছে, যে স্টেম সেল যে তৈরি হলো সেখান থেকে যে আমাদের রেড সেল গুলো আসছে, হোয়াইট সেল এসেছে, আমাদের প্লাটিয়েল এসেছে, কিভাবে আসছে। দেখা যায় কি আমাদের স্টেম সেলে একটা নিউক্লিয়েটেড সেল ছিল, যেটা ডিভাইডেড হয়ে 2 ভাগে ভাগ হয়ে গেছে। একটাকে বলছে আমরা মাইলয়েড প্রোজেনেটর, আরেকটা বলছে লিম্ফোয়েড প্রোজেনেটর। তো এই মাইলয়েড প্রোজেনেটর এবং লিম্ফোয়েড প্রোজেনেটর মধ্যে লিম্ফোয়েড থেকে মেইনলি কোথা থেকে তৈরি হচ্ছে? মেইনলি হচ্ছে লিম্ফোয়েড থেকে লিম্ফোসাইট, মেইনলি হচ্ছে টি এবং বি লিম্ফোসাইট তৈরি হচ্ছে, আর হচ্ছে ন্যাচারাল কিলার সেল। আর মাইলয়েড প্রোজেনেটর সেল থেকে মেইনলি তৈরি হচ্ছে কি আমাদের ইরাইথ্রোসাইট, আমাদের মেগাক্যারিওসাইট, আমাদের থ্রম্বোসাইট, এবং হচ্ছে লিম্ফোসাইট ছাড়া বাকি যে হোয়াইট সেলগুলো আছে সেইগুলো, যেমন বেজোফিল, নিউট্রোফিল, ইসোনোফিল, মনোসাইট। এবং মনোসাইট থেকে মেনলি আমাদের ম্যাক্রোফেজ এবং ডেনড্রাইটিক সেলগুলো তৈরি হয়। মেনলি ম্যাক্রোফেজটা আমাদের বিভিন্ন জায়গায় এনগালফ করে, আমাদের ক্ষতিকর যে সেলগুলো আছে সেগুলোকে এনগালফ করে ফেলে। তো এখান থেকে তৈরি হয়। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, আমাদের কিন্তু স্টেম সেল সাহেব যে, তার মধ্যে কিন্তু নিউক্লিয়াস আছে, এবং তার মধ্যে বাকি যখন যেই ধাপে গেছে সবগুলোর মধ্যে নিউক্লিয়াস আছে, কিন্তু এক্সেপ্ট একজন সাহেবের মধ্যে, 2জন সাহেবের মধ্যে কোনো ধরনের কোনো নিউক্লিয়াস থাকে না। একটা হচ্ছে আরবিসি, আর একটা হচ্ছে কি প্লাটিলেট। এখন আমাদের যে এই নিউক্লিয়াস যে তাদের থাকে না, তাদের উপকারিতাও আছে, যখন আমরা ওগুলো পড়বো স্পেসিফিক্যালি তখন এগুলো বলবো।
দেখেন আমাদের একটা একটা ইন্টারেস্টিং একটা টপিক আপনাদের এখন একটা বলবো, এসবি এর কথা বলবো, যেটা আপনারা দেখবেন আপনারা ধরতে পারেন কিনা, যে আমাদের যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আছে, আরএনএ আছে, তাই না? ডিএনএ থাকে, আরএনএ থাকে, ঠিক আছে? ডিএনএ থাকে, আরএনএ থাকে আমাদের। তো হচ্ছে এই ডিএনএ আরএনএ যে থাকে, হ্যাঁ, এগুলো তৈরি করার জন্য আমার কোন ভিটামিন দরকার হয়? দেখা যায় ডিএনএ তৈরি করার জন্য আমাদের ভিটামিন B12 এর প্রয়োজন হয়, ফলিক অ্যাসিডের প্রয়োজন হয়। যদি কারো ভিটামিন B12 বা ফলিক অ্যাসিড ঠিকঠাক ভাবে না থাকে, সেই ক্ষেত্রে স্টেম সেলের ডিএনএ তৈরি হয় না, সেখান থেকে ক্রোমোজোম তৈরি হয় না, সেখান থেকে নিউক্লিয়াস তৈরি হয় না, ফলে কি আসে না? আমাদের স্টেম সেল আসে না। আর এই স্টেম সেল যখন না আসে, তার পরবর্তী ধাপগুলোকে আসা পসিবল হবে? কি মনে হয় আপনার? যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তী ধাপগুলো হয় না। ফলে যদি কারো ভিটামিন B12 বা ফলিক অ্যাসিডের ডিফিসিয়েন্সি হয়, তার আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটেট তিনটারই হচ্ছে উৎপাদন ক্ষমতা কমে যায়, যেটাকে একত্রে আমরা বলি প্যানসাইটোপেনিয়া হয়। এখন আমরা কিন্তু ছোটবেলায় আরো একটা জিনিস পড়েছি, যদি কারো ভিটামিন B12 ডিফিসিয়েন্সি, তার ক্ষেত্রে একটা এনিমিয়া হয়। তার ক্ষেত্রে যদি একটা স্পেসিফিক এনিমিয়া হয়, সেটাকে কি বলি আমরা? তাকে বলি আমরা মেগালো প্লাস্টিক এনিমিয়া, তাই না? তাহলে কি আমরা এটা বলতে পারি, যদি কারো মেগালোব্লাস্টিক এনিমিয়া হয়ে থাকে, তার পিবিএফ এ আমরা প্যানসাইটোপেনিয়া পাবো এটা দেখে? এবং এটা কিন্তু একটা এসবি হিসেবে আমাদের বিসিপিএস এর কোশ্চেন আসছে, ঠিক আছে? দেখাবো আমি কোথা থেকে এসেছে, ডেভিডসন একটা বক্স থেকে আসছে, এই কোশ্চেন আমি আপনাদেরকে দেখাবো, এখান থেকে আপনি বুঝিয়ে দিলাম জিনিসটা। ওকে ওকে, তাহলে হচ্ছে আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে একটা আমরা বক্স দিয়েছি, যেটা হচ্ছে আপনার প্যাথোলজিতে পড়েছেন এবং হেমাটোলজিতে আসলে এই কোশ্চেনটা আসে, কিন্তু আমাদের এখানে আসলে এই ইয়াতে নাই। আমাদের প্যাথোলজির যে ইয়া আছে ওইখানে আছে, যে কি আমাদের যে ম্যাক্রোফেজ আমরা পড়লাম, মনোসাইটিক ম্যাক্রোফেজিক সেল। আমাদের বিভিন্ন শরীরের বিভিন্ন রকম ম্যাক্রোফেজ সেল থাকে। কি কি সেল? যেমন কিডনি, লাংস, ব্রেন, স্কিন, টিস্যু, লিভার, লিম্ফ নোড এবং ইন্টেস্টাইনাল ওয়ালে বিভিন্ন রকম সেল থাকে, যেমন মেসেঞ্জার সেল, অ্যালভিওলার ম্যাক্রোফেজ, মাইক্রোগ্লায়াল সেল, ল্যাঙ্গারহ্যান্স সেল, হিস্টিওসাইট, কুফার সেল, ফলিকুলার ডিসি এবং এম সেল। এবং এটা কিন্তু একটা ট্রিপল স্টার, এক্ষেত্রে কিন্তু প্রায় কোশ্চেন আসে, এবং এটা কিন্তু আপনার একটু অবশ্যই প্যাথোলজিতে পড়লেও হেমাটোলজির সময় আবার একটু পড়ে নেবেন। ওকে, এই ছিল মোটামুটি আমাদের আজকের ব্লাডের যে ব্লাড অ্যান্ড হেমাটোলজি চার্টের 5টা পার্টের একটা পার্ট শেষ। তার পরবর্তী পার্টে আমরা শুরু করি, এখন হচ্ছে আমাদের রেড ব্লাড সেল, যেটা কিনা আমাদের লেকচার শিটের হচ্ছে 12 নম্বর পেজ থেকে শুরু হবে। তো ফার্স্ট অফ অল, রেড ব্লাড সেলের শুরুতেই একটা আমরা দেখতে পাই একটা ব্লাড সেলের একটা আবরণ, রেড ব্লাড সেলের আবরণ দেখে। তার আবরণের মধ্যে আমরা দেখি তারা কি নিয়ে আবরণটা তৈরি? লিপিড, প্রোটিন, কার্বোহাইড্রেট, এটা নিয়ে হচ্ছে আমাদের আসলে রেড ব্লাড সেলের আবরণটা বা মেমব্রেনটা তৈরি। এবং সেই যে মেমব্রেন আছে, তার মেমব্রেনের বাইরের পার্টে আমরা দেখি কিছু অ্যান্টিজেন থাকে। কি কি অ্যান্টিজেন থাকে? যেমন হচ্ছে আমাদের ব্লাড গ্রুপের জন্য BAO অ্যান্টিজেন এবং রেসাস ডি অ্যান্টিজেন, যেটা দেখে আসলে কি করি আমরা? ব্লাড গ্রুপ নির্ণয় করি। তো ব্লাড গ্রুপ নির্ণয় করার জন্য যেই অ্যান্টিজেন গুলো থাকে, সেইগুলো হচ্ছে কি আমাদের রেড সেলের মেমব্রেনে থাকে। এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, আমরা যখন ছোটবেলায় ব্লাড গ্রুপ করতাম, বিভিন্ন হচ্ছে ব্লাড ক্যাম্পেইনে যেতাম, তখন আমরা কি করেছি? ব্লাড গ্রুপ নির্ণয় করতাম কিভাবে? ব্লাড গ্রুপ নির্ণয় করতাম হচ্ছে আমাদের একটা স্লাইড থাকতো, স্লাইডের মধ্যে 3 ফোঁটা রক্ত দিতাম, NTA, NTB এবং NTD দিয়ে। যদি NTA, NTB না থাকে, সেক্ষেত্রে আমরা কি বলতাম? সেক্ষেত্রে বলতাম তার হচ্ছে ও ব্লাড গ্রুপ, মানে তার কোনো ধরনের অ্যান্টিজেন নেই, এই জন্য তার হচ্ছে ও ব্লাড গ্রুপ। কিন্তু আসলে এটা কিন্তু একটা আদর্শ ম্যানুয়াল আর কি, একটা আদর্শ প্রসিডিউর না। কারণ হচ্ছে আপনি এই দেখেন রেড সেলের মেমব্রেনের ক্ষেত্রে ও একটা অ্যান্টিজেন কিন্তু থাকে, যেটার জন্য আলাদা কিন্তু অ্যান্টিবডি কিনতে পাওয়া যায়, ঠিক আছে, যেটাকে আমরা এইচ লেকটিং বলি, যেটা নিয়ে হচ্ছে আপনার বোম্বে ব্লাড গ্রুপ যখন পড়বো তখন এটা নিয়ে পড়াবো। এটা জাস্ট এখানে বেসিক, আমরা ওইখানে গিয়ে বোম্বে সময় আরো ডিটেলসে পড়বো, এবং এটা কিন্তু আমাদের কোশ্চেন হিসেবে আসছে, আপনাদেরকে দেখাবো। আসলে হচ্ছে আমরা আপাতত আরবিসিটা শেষ করি। তো আরবিসির পরবর্তী স্লাইডে যেটা, সেটা হচ্ছে কি আমাদের ছোটবেলায় আমরা যখন আপনারা ফার্স্ট ইয়ারে পড়েছেন, তখন একটা কোশ্চেন খুব গুরুত্ব দিয়ে একটা আনসার দিয়েছেন। কি আনসার? যে আরবিসির কোনো পিকুলারিটি আছে কিনা। তো আরবিসির মধ্যে অনেক একটি আদর্শ যে রেড সেলের বা আদর্শ একটি সেলের যা যা গুণ থাকার কথা, সেগুলো আসলে থাকে না, কিছু জিনিস থাকে না।
এই জন্য এটা বলে তার মধ্যে পিকিউরিয়ার, এবং কিছু জিনিস তার মধ্যে আলাদা করে থাকে। তো এটা জানার জন্য আসলে এটা যদি আমি পড়ি, আমার কাছে মনে হয় এর চেয়ে আমার কাছে ভালো আসলে রেড সেলে কি কি জিনিস থাকে সেটা আমি আগে জানি। এবং রেড সেল আসলে দেখতে কেমন? রেড সেলটা আসলে দেখতে হচ্ছে, আপনি যদি উপর থেকে দেখেন সেটা হচ্ছে গোলাকার, এবং আপনি যদি তাকে পাশ থেকে দেখেন সে হচ্ছে এরকম বাইকনকেভ আকৃতির একটা সেল, যে কিনা মেনলি তিনটা জিনিস নিয়ে গঠিত। তার হচ্ছে বাইরে একটা মেমব্রেন থাকে, তার মধ্যে কিছু এনজাইম থাকে, এনজাইমের মধ্যে হচ্ছে G6PD, পিকে বা পাইরুভেট কাইনেস। এছাড়াও তার মধ্যে অসংখ্য পরিমাণ থাকে হিমোগ্লোবিলিন। এই তিনটা জিনিস নিয়েই মেনলি হচ্ছে আমাদের রেড সেল। রেড সেল দেখতে গোল, পাশ থেকে দেখতে বাইকনকেভ, সে তার হচ্ছে বাহিরে মেমব্রেন থাকে, মেমব্রেনের বাইরের দিকে আমরা দেখলাম ব্লাড গ্রুপ থাকে, তার হচ্ছে মধ্যে কিছু এনজাইম থাকে, তার পরিপাক্রিয়া শেষ করার জন্য কি কি থাকে, G6PD বা গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ, আর পিকে বা পাইরুভেট কাইনেস, এবং তার মধ্যে কিছু হিমোগ্লোবিলিন থাকে। এই তিনটা জিনিস নিয়ে আসলে কিন্তু আমাদের আরবিসি তৈরি হয়, এছাড়া তার মধ্যে আর কোনো কিছুই থাকে না। তাহলে হচ্ছে যদি তার প্রপার্টি আমি জানতে চাই বা তার পিকুরিটি আমি জানতে চাই, তার মধ্যে কি কি থাকে আর কি কি থাকে না। তার মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না, সে দেখতে কিরকম, বাইকনকেভ। তার মধ্যে কি কি অ্যাবসেন্ট থাকে, আসলে তার মধ্যে থাকেই তো হচ্ছে শুধুমাত্র এনজাইম আর হিমোগ্লোবিন, আর তার মধ্যে হিমোগ্লোবিন ছাড়া আর কিছুই থাকে না। তার মধ্যে মাইটোকন্ড্রিয়া, গ্লাইকোজেন, ডিএনএ, আরএনএ এইরকম কোনো কিছুই থাকে না। এবং একটা রেড ব্লাড সেল সাধারণত 120 দিন বেঁচে থাকতে পারে, যার ভলিউম বা মিন সেল ভলিউম বা তার গড়ের ভলিউম MCV সাধারণত হয়ে থাকে 76 থেকে 96 ফেমটোলিটার। এখন আমাদের একটা কোশ্চেন আসে, যে কোশ্চেনটা কি, যে এই যে আমাদের রেড সেলটা তৈরি হলো, এই রেড সেল তৈরি করার জন্য কোনো নিউট্রিশন বা কোনো কিছু লাগছে কিনা, বা লাগলে তারা কিভাবে লাগছে, এটা আমাদের কোশ্চেন আসে, যেটা কিনা আমাদের লেকচার শিটে দেয়া আছে 14 নম্বর পেজের শুরুতে, যে নিউট্রিশনাল ফ্যাক্টর অফ ডেভেলপমেন্ট অফ আরবিসি। আসলে আরবিসির মধ্যে কি থাকে আমরা একটুক্ষণ আগে জানলাম যে একটা আরবিসির মধ্যে আসলে হিমোগ্লোবিলিন থাকে, তাই না? হিমোগ্লোবিন কি কি নিয়ে আমার তৈরি? আমাদের হচ্ছে আয়রন বা হেম, গ্লোবিলিন বা প্রোটিন নিয়ে তৈরি। প্রোটিন গঠনের একক কি? আমাদের অ্যামাইনো অ্যাসিড। তাহলে হচ্ছে আমাদের যদি রেড সেল তৈরি করতে, তাহলে আমাদের কি কি নিউট্রিশন লাগবে? এখান থেকে বলতে পারতেছি আমরা, 1 নম্বরে তার আয়রন, 2 নম্বরে তার অ্যামাইনো অ্যাসিড লাগে। তার মানে এই দুইটা তার কি নিউট্রিশনাল ফ্যাক্টর। আমি যখন আপনাদের একটা বিশাল বড় ফ্লোচার্ট দেখাচ্ছি, স্টেম সেল, এখান থেকে রেড সেল, এখান থেকে হোয়াইট সেল, এখান থেকে প্লাটলেট আসছে, তাই না? ওটা দেখাইছি না? তো ওইখানে কিন্তু আমি বলতেছিলাম যে স্টেম সেলে যে ডিএনএ বা আরএনএ আছে, এই ডিএনএ তৈরি করার জন্য আমাদের নিউট্রিশন কি কি লাগে? দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে কি ভিটামিন B12, আর একটা ফলিক অ্যাসিড। এখন যদি ওই নিউট্রিশন যদি ওই সাহেবের কাছে আমাদের না থাকে, তাহলে হচ্ছে তার স্টেম সেল তৈরি হতে পারবে? সেই স্টেম সেল যদি না তৈরি হয়, সেখান থেকে আমার আরবিসি তৈরি হতে পারবে? তাহলে হচ্ছে কিন্তু আমাদের আরবিসি তৈরি করার জন্য তার যে আদি জিনিস স্টেম সেল, সেইখানে হচ্ছে আমাদের দুইটা নিউট্রিশন লাগে। একটাকে বলতেছে আমরা ভিটামিন B12, আরেকটাকে বলতেছে আমরা ফলিক অ্যাসিড। এবং এই চারটাকে বলে আসলে আমাদের এসেনশিয়াল নিউট্রিশন ফ্যাক্টর ফর ম্যাচুরেশন অফ আরবিসি। এই চারটা হচ্ছে আমাদের এসেনশিয়াল নিউট্রিশনাল ফ্যাক্টর। ঠিক আছে, আমাদের আরবিসির এসেনশিয়াল হচ্ছে এই চারটা, আর বাকিগুলো হেল্প করে, যেমন রিবোফ্লাভিন, পায়োডক্সিন, কপার, কোবাল্ট, পাইল সল্ট। এইটার মধ্যে হচ্ছে রিবোফ্লাভিন যেটা আছে ইরিথ্রোপয়েসিস এবং হেমসিনসে পায়োডক্সিন হেল্প করে, এছাড়া কোবাল্টে হিমোগ্লোবিন, এবং হেভি মেটাল অ্যাবজর্বের জন্য আমাদের বাইল সল্ট আমাদের হেল্প করে। এবং এটা কিন্তু একটা ট্রিপল স্টার, যে নিউট্রিশনাল ফ্যাক্টর অফ আরবিসি আমাদের জানতেই হবে। এর মধ্যে বিশেষত হচ্ছে এসেনশিয়াল চারটা অবশ্যই 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 জানতে হবে, যেন কিছুতেই মিস না হয়। এখন কারো হচ্ছে আরবিসি তৈরি হয় আসলে কিভাবে, যেটা নিয়ে আমি আগেই কথা বলেছি যখন আপনাদের রেটিকুলোসাইট।
তখনই আমি বলেছি যে আমাদের হচ্ছে রেড সেল বা ইরেথ্রোপয়েসিস আমাদের শরীরে দুইটা জায়গায় হয়, একটা হচ্ছে বোন মেরোতে একটা পার্ট, আর একটা পার্ট হচ্ছে ব্লাডে। বোন মেরোতে দেখা যায় স্টেম সেল থেকে আমাদের প্রো ইরাইথ্রোব্লাস্ট, সেখান থেকে ইরাইথ্রোব্লাস্ট, সেখান থেকে রেটিকুলোসাইট, সেখান থেকে ইরাইথ্রোসাইট বা ম্যাচিউর রেড সেল তৈরি হয়। এর মধ্যে রেটিকুলোসাইট সাহেব হচ্ছে একই সাথে সে বোন মেরো এবং ব্লাডে থাকে, যার মধ্যে 3 দিন থাকে সে বোন মেরোতে এবং 1 দিন থাকে রক্তে, যার কারণ দেখে আমরা বুঝতে পারি কি আমাদের সেই স্টেম সেল সাহেব ঠিকঠাক ভাবে আমাদের রেড সেল প্রোডাকশন করতেছে কিনা, তাই তো। এখন আমাদের যে রেটিকুলোসাইট যে আমাদের যে ইরেথ্রোপয়েসিসটা হচ্ছে, এই যে ইরেথ্রোসাইটটা তৈরি হচ্ছে, এটা আমাদের শরীরের হচ্ছে কিছু ইরেথ্রোপয়েসিস যে হচ্ছে আমাদের শরীরে কিছু এনজাইম আছে যে কিনা এই ইরেথ্রোসাইটটাকে এক্সারবেটেড বা এটাকে অ্যাক্টিভ করতে হেল্প করে। এরকম একটা অ্যাক্টিভ এর নাম হচ্ছে ইরেথ্রোপয়েটিন। তো এই ইরেথ্রোপয়েটিন আমাদের ইরেথ্রোপয়েসিস স্টিমুলেটেড করে বোন মেরোতে। সেই বোন মেরোতে যখন স্টিমুলেটেড করে তখন হচ্ছে আমাদের স্টেম সেল স্টিমুলেটেড হয়, সেখান থেকে প্রোইথ্রোব্লাস্ট, ইরেথ্রোব্লাস্ট, রেটিকুলোসাইট, রেড সেল তৈরি হয়ে থাকে। এই ইরেথ্রোপয়েটিন সাহেব আবার আমাদের শরীরে দুটো জায়গা থেকে আসে। কোথা থেকে আসে? সে হচ্ছে আমাদের কিডনি থেকে আসে। কিডনি থেকে দেখা যায় সে 85% আসে, এবং আসে আমাদের লিভার থেকে। লিভার থেকে হচ্ছে আমাদের বাকি হচ্ছে 15% আছে, সেইটা আসে আমাদের লিভার থেকে। তো এই কিডনি থেকে যে সে সিক্রেট করতেছে, কিডনি থেকে সে আসলে কোনো স্পেসিফিক জায়গা থেকে সিক্রেট করে না অন্য কোথা থেকে সিক্রেট করে, সে কিছু স্পেসিফিক জায়গা থেকে সিক্রেট করে। কোথা থেকে সিক্রেট করে? সে দেখা যায় হচ্ছে ফাইব্রোব্লাস্ট, সে হচ্ছে ফাইব্রোব্লাস্ট থেকে আসতে পারে, বা সে হচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারি বা সে জেজি সেল থেকে আসে। দেখা যায় কিডনি থেকে 85% সিক্রেট করে মেনলি ফাইব্রোব্লাস্ট থেকে আসে। তাছাড়াও আমাদের হচ্ছে রেটিকুলো, আমাদের যে পেরিটিউবুলার ক্যাপিলারি আছে বা জেজি সেল আছে, এখান থেকে করে। তো হচ্ছে আমাদের দেখা যায় ইরাইথ্রোপয়েটিন কোথা থেকে সিক্রেট করে, এই কোশ্চেনটা আমাদের সাবজেক্ট খুবই পছন্দের একটা কোশ্চেন, যেটা আমাদের লেকচার শেষে 17 নম্বরে নিচে দেওয়া আছে, ঠিক আছে। এটার উপর একটা ইনফিনিটি স্টার দিয়ে রাখেন, ঠিক আছে। ছোট্ট কোশ্চেন, কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু প্রায় এখানে থেকে আসে যে ইরেথ্রোপয়েটিন আমাদের কোথা থেকে সিক্রেট হয়। ওকে, তার পরবর্তীতে আমরা আসি যে ইরেথ্রোপয়েটিন, এটা তো বললাম এই কোশ্চেনটা আমাদের আসছে সাইট অফ ইরেথ্রোপয়েটিন প্রোডাকশন, এটা আমাদের কোশ্চেন হিসেবে আসছে। তারপর হচ্ছে এসেনশিয়াল হরমোন অফ ইরেথ্রোপয়েসিস, এটা নিয়ে আমরা এখন পড়াশোনা করব। যে আমাদের যে এই ইরাইথ্রোপয়েসিস হচ্ছে, এই ইরেথ্রোপয়েসিসকে কে স্টিমুলেটেড করতেছে আর কে তাকে রিডিউস করতেছে, যেটা কিনা আমাদের লেকচার শিটেও দেয়া আছে। আমাদের লেকচার শিটে হচ্ছে আপনাদের 13 নম্বর পেজে দেয়া আছে, 14 নম্বর পেজে দেয়া আছে, যে ইরেথ্রোপয়েসিস কে স্টিমুলেট করে। মেইনলি যদি কারো হাইপোক্সিয়া হয় বা কারো শরীরে অক্সিজেন কমে যায়, আমাদের রেড সেলের আরেকটা নাম আছে সুন্দর করে, যেটা কিনা আমাদের ভীষণ বই দেয়া আছে, যাকে বলে রাইডার সেল। কেন রাইডার সেল বলা হয়? কারণ দেখা যায় রেড সেলটা আমাদের শরীরের অক্সিজেনকে এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করে নিয়ে যায়, বা কার্বন ডাইঅক্সাইডকে আরেক জায়গা থেকে আমাদের শরীরের আরেক জায়গায় নিয়ে আসে। তো হচ্ছে যদি কারো হাইপোক্সিয়া হয়, সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের শরীর মনে করে যে রেড সেল ঠিকঠাকভাবে কাজ করতেছে না, ফলে হচ্ছে নতুন করে রেড সেল তৈরি করো, বেশি বেশি করে ক্যারি করার ট্রাই কর বা রাইড করার চেষ্টা করো। হ্যাঁ, এই জন্য হাইপোক্সিয়া হলে আমাদের হচ্ছে ইরেথ্রোপয়েসিসটা হচ্ছে বেশি বেশি স্টিমুলেটেড হয়, ফলে ইরেথ্রোপয়েসিস বেশি বেশি হয়। এছাড়াও ইরেথ্রোপয়েটিন তো করেই, আমরা দেখলাম কিছুক্ষণ আগে। এছাড়াও আমাদের বিভিন্ন এন্ডোক্রাইন গ্ল্যান্ডের সিক্রেশন, যেমন হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ডের সিক্রেশন গুলো আমাদের গ্রোথে হেল্প করে, সাথে সাথে তারা ইরেথ্রোপয়েসিস স্টিমুলেট করে। এছাড়াও টেস্টোস্টেরনও আমাদের একই কাজ করে। এছাড়াও আমাদের ইনডাইরেক্ট অ্যাকশন ফ্যাক্টরের মধ্যে বাইল সল্ট এবং ইন্ট্রিনসিক ফ্যাক্টরগুলো আমাদের হচ্ছে ইরেথ্রোপয়েসিস স্টিমুলেটেডে হেল্প করে। মেইনলি হচ্ছে কে স্টিমুলেটেড করে ইরেথ্রোপয়েসিস, এটা আমাদের কোশ্চেন হিসেবে আসে, এবং এটা হচ্ছে আমাদের 2 স্টার একটা টপিকস, এটা একটু পড়তে হয়, ঠিক আছে। কোনটা রিডিউস করে এটা আসলে প্রয়োজন হয় না। কেন? কারণ হচ্ছে দেখবেন যে মেইনলি হচ্ছে আমাদের ম্যালিগনেন্সি, যেমন হচ্ছে বিভিন্ন ম্যালিগনেন্সি, লিউকেমিয়া, মাইলোমা, লিউফোমা, যেগুলো আছে ম্যাক্সিমাম কি ম্যালিগনেন্সির কারণে আমাদের বোন মেরোর যে জায়গাগুলো আছে তার অকুপাই করে ফেলে, ফলে ওই বোন মেরো থেকে ঠিকঠাক ভাবে আমাদের রেড সেল আসতে পারে না, ফলে আমাদের ইরেথ্রোপয়েসিসটা তখন হচ্ছে ডিমিনিশড হয়ে যায়, এবং বিভিন্ন মাল্টিপল অর্গান ফেলিওরের ক্ষেত্রেই
এই ঘটনা ঘটে থাকে। তার পরবর্তী স্লাইডে আসি। আমাদের লাস্ট হচ্ছে ডিপ্লোমাতে একটা কোশ্চেন এসেছিল যে আমাদের ইএসআর কখন আমাদের কি কি কারণে বাড়ে। এছাড়াও হচ্ছে আমাদের রেগুলার কোশ্চেন হিসেবে আসলে এই জন্য এটাকে সবসময় ট্রিপল স্টার যে আমাদের ইএসআর কি কি কারণে হাই হয়ে থাকে, কি কারণে আমাদের ইএসআরটা হাই হয়ে থাকে, এটা আমাদের কোশ্চেন হিসেবে সবসময় আসে এবং এটা সবসময়ের জন্যই ইম্পর্টেন্ট, যেটা কিনা আমাদের হচ্ছে 18 নম্বর পেজে দেয়া আছে। তো ওইখানে আমাদের ইএসআরটা সাধারণত হচ্ছে আমাদের ওয়েস্টার্ন গ্রেড মেথড 0 থেকে 7 বা হচ্ছে এটা মেলের ক্ষেত্রে বা ফিমেলের ক্ষেত্রে 0 থেকে 9 হতে পারে, আর হচ্ছে উইন্ট্রপের ক্ষেত্রে 0 থেকে 12 বা হচ্ছে ফিমেলদের জন্য 0 থেকে 12 হতে পারে ফার্স্ট আওয়ারে। তো এই ইএসআরটা যে আমার বাড়তেছে বা কমতেছে, কি কারণে আমার বাড়তে পারে বা কমতে পারে, যেটা আমার স্লাইডের চিপাতে থাকলেও আপনাদের কিন্তু লেকচারে সেটা একেবারে 18 পেজে মাঝখানে দেওয়া আছে যে সাধারণত আমাদের শরীরের যে প্রোটিনগুলো আছে, যে রেড সেলটা আছে, তাদের চেঞ্জের কারণে আমাদের ইএসআরটা আসলে চেঞ্জ হয়। সাধারণত প্রোটিনের ফিব্রিনোজেন, গ্লোবিলিন, অ্যালবুমিন এবং আরবিসি হচ্ছে যদি কারো কোনো কারণে চেঞ্জ হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইএসআরটা চেঞ্জ হয় এবং এটা আমাদের কোশ্চেন আসছে এবং এটা ট্রিপল স্টার একটা বক্স। কি কি কারণে আমাদের ইএসআর বাড়ে এবং কি কি কারণে আমাদের ইএসআর চেঞ্জ হয়, এই দুইটা, নট এই পার্টটা আপনাদের কোনো দরকার। ডিক্রিজ হয় কি কারণে, দরকার নেই। ইনক্রিজ হয় কি কারণে, এই কারণে। যদি কোনোদিনও আসলে কখনো আসলে দেখি নাই যে ডিক্রিজ আসছে, কোনো পরীক্ষা আমার দেখা নাই, যদি আপনারা মনে করেন যে আসতে পারে, সেক্ষেত্রে মনে রাখবেন এই কারণে বাড়ে আর বাকি সব কারণে আসলে কমে। ওকে, এখন আমরা আসলে হিমোগ্লোবিন নিয়ে পড়াশোনা করব। হিমোগ্লোবিন যেটা আমাদের লেকচার শিটে 19 নম্বর পেজে আছে। হিমোগ্লোবিন একটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান আমাদের আরবিসির মধ্যে। আরবিসির মধ্যে কি কি থাকে আমি বলেছি, দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে এনজাইম আর একটা হচ্ছে হিমোগ্লোবিন, এবং তার চারপাশে একটা মেমব্রেন বা আবরণ দ্বারা আবদ্ধ থাকে। সেই হিমোগ্লোবিন নিয়ে আমরা পড়ব। সাধারণত হিমোগ্লোবিন আসলে কি কি নিয়ে তৈরি হয়। হিমোগ্লোবিন মেনলি হিম বা আয়রন, গ্লোবুলিন বা প্রোটিন নিয়ে, যেখানে প্রোটিনের পরিমাণই থাকে সবচেয়ে বেশি 96% এবং হিমের পরিমাণ থাকে খুবই অল্প 4%। এখন আমাদের হিমোগ্লোবিন অ্যাকর্ডিং টু গ্যানন কেমন থাকে? অ্যাকর্ডিং টু গ্যানন একটা পুরুষ মানুষের ক্ষেত্রে সেটা থাকে 15.5, ফিমেলের ক্ষেত্রে থাকে 14, জন্মের সময় সেটা 23 গ্রাম পার ডেসিলিটার, কিন্তু 3 মাস পর সেটা আস্তে আস্তে কমে কত চলে আসতে পারে 10.5, পরে আবারও 1 বছর পরে বেড়ে 12, তারপরে এভাব চলে আসে। এভাবে হচ্ছে আসলে থাকে। এখন আমাদের যে হিমোগ্লোবিন আছে এতটুকু আমরা জানি। এখন হিমোগ্লোবিন আমাদের বিভিন্ন রকম ভ্যারাইটির হয়ে থাকে। কি রকম বেরকম হতে পারে, আমাদের ফিজিওলজিক্যালি কিছু হতে পারে, কিছু প্যাথোলজিক্যালি। যেমন ফিজিওলজিক্যালি হচ্ছে হিমোগ্লোবিন A2 বা A1 বা A2, হিমোগ্লোবিন F, এটা হচ্ছে ফিজিওলজিক্যাল। আর প্যাথোলজিক্যালি S, C, D, E এগুলো হচ্ছে আমাদের হিমোগ্লোবিন থাকে। এখন হচ্ছে হিমোগ্লোবিন এগুলোর নাম এরকম কেন, এরকম আসছে কেন, কেন ফিজিওলজিক্যাল? আমরা হচ্ছে ফিজিওলজি নিয়ে আজকে পড়বো, মেনলি ফিজিওলজিক্যাল হচ্ছে হিমোগ্লোবিন নিয়ে, আর প্যাথোলজিক্যাল এসটা নিয়ে আমরা শুধু পড়াশোনা করব আজকের জন্য, এবং এটাই হচ্ছে আমাদের সিলেবাসে আছে। তো আসলে হিমোগ্লোবিন এ নিয়ে কথা বলি। হিমোগ্লোবিন আসলে কে কিরকম, কেন এরকম নাম? যেমন হচ্ছে আমাদের তিনটা হচ্ছে ফিজিওলজিক্যাল হিমোগ্লোবিন বললাম, ঠিক না? A2, F হিমোগ্লোবিন। তো এগুলো হচ্ছে আমাদের শরীরে কি পরিমাণ থাকে। সাধারণত একটা বাবুর জন্ম থেকে 6 বা 9 মাস পর্যন্ত দেখা যায় তার একটা পার্সেন্টেজ মেনটেন করে, বা 6 থেকে 9 মাসের বেশি হয়ে থাকলে অ্যাডাল্ট পর্যন্ত সেটা আরেকটা জিনিস মেনটেন করে। দেখা যায় 6 থেকে 9 মাস পর্যন্ত জন্ম থেকে তার মধ্যে সাধারণত তার মধ্যে হিমোগ্লোবিন এফ এর পরিমাণটাই অনেক বেশি থাকে। সাধারণত দেখা যায় হিমোগ্লোবিন এফ কি পরিমাণ থাকে, সাধারণত দেখা যায় কি তার মধ্যে 98%, 90 থেকে 98%ই হচ্ছে দেখা যায় হিমোগ্লোবিন এফ থাকে। 1% A2 বা এ থাকতে পারে, ম্যাক্সিমাম জুড়েই থাকে হিমোগ্লোবিন এফ। এটা হচ্ছে জন্ম শুরু করে। কিন্তু যখন 6 থেকে 9 মাস বা বাবু যখন আস্তে আস্তে মেচিউর হয়, তখন দেখা যায় হিমোগ্লোবিন এটা এরকম পার্সেন্টেজ থাকে না, তখন একটু ডিফারেন্ট হয়ে যায়। তখন হিমোগ্লোবিন A2, F এর বিভিন্ন পার্সেন্টেজ চলে আসে। তখন যে দেখা যায় হিমোগ্লোবিন এ হয়ে যায় 96%, দেখা যায় A2 থাকে 3.5%, দেখা যায় 0.5% ভেরিয়েবলি F থাকতে পারে। এটা হচ্ছে একটা সুস্থ স্বাভাবিক বাবুর জন্য হিমোগ্লোবিন, এবং সুস্থ স্বাভাবিক একটা মানুষের বাবুর 6 থেকে 9 মাস করে অ্যাডাল্ট অবস্থা পর্যন্ত এরকম হিমোগ্লোবিন মেনটেন করে।
এখন হচ্ছে এই হিমোগ্লোবিনের এগুলোর এরকম নাম কেন? কারণ হচ্ছে আমাদের হিমোগ্লোবিন কি কি নিয়ে তৈরি? হেম এবং গ্লোবিলিন নিয়ে তৈরি, তাই তো? এখন হচ্ছে এর গ্লোবিলিন যেটা আছে, গ্লোবিলিন হচ্ছে আমাদের বিভিন্ন রকম আছে। কি কি গ্লোবিলিন আছে? আমাদের কোনটার নাম আলফা, কোনটার নাম বিটা, কোনটার নাম গামা, কোনটার নাম ডেল্টা, কোনটার নাম ওমেগা, কোনটার নাম সাই, এরকম ভাবে বিভিন্ন রকম গ্লোবিলিন চেইন আছে। তো এইরকম মধ্যে হিমোগ্লোবিন এ যে সাহেব আছেন, হিমোগ্লোবিন এ সাহেব যিনি আছেন, হিমোগ্লোবিন এ সাহেব হচ্ছে, হিমোগ্লোবিন এ সাহেব দুইটা আলফা এবং দুইটা বিটা চেইন নিয়ে তৈরি। হিমোগ্লোবিন এ টু যে আছে সে দুইটা আলফা এবং দুইটা হচ্ছে ডেল্টা নিয়ে তৈরি। হিমোগ্লোবিন এফ যে আছে সে হচ্ছে দুইটা আলফা এবং দুইটা গামা নিয়ে তৈরি। ঠিক আছে, দুইটা গামা নিয়ে সে তৈরি। এই স্ট্রাকচার প্রোটিনের কারণে বিভিন্ন হিমোগ্লোবিনের নামটা বিভিন্ন হয়ে গেছে। দুইটা আলফা দুইটা বিটা থাকার কারণে এ, দুইটা আলফা দুইটা ডেল্টা থাকার কারণে এ টু, দুইটা আলফা দুইটা গামা থাকার কারণে এফ হিমোগ্লোবিন তাদের নাম হয়ে গিয়েছে। এখন আসি আমাদের স্লাইডে। স্লাইডের হচ্ছে আমাদের এনিমিয়াতে। তো এনিমিয়ার মধ্যে হিমোগ্লোবিন যখন কমে যায় কারো সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে বিভিন্ন রকম চেঞ্জ হতে পারে। যেমন হচ্ছে একটা সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে, আমি কিছুক্ষণ আগে বলছিলাম জ্ঞানের অনুযায়ী সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে যদি সে পুরুষ হয়ে থাকে তার হিমোগ্লোবিন লেভেল হয়ে থাকবে কত? 15.5, 15.5, আর ফিমেলের ক্ষেত্রে 14। তো যদি কারো বয়স এবং সেক্স অনুযায়ী বা রেস অনুযায়ী সেটা কমে যায় তাকে বলছি আমরা তার এনিমিয়া। ঠিক আছে, এখন আমাদের এনিমিয়া তো বিভিন্ন রকম এনিমিয়ার কারণে হতে পারে। কি কারণে হতে পারে? যদি কারো ব্লাডের হচ্ছে কোনো কারণে লস হয়ে যায়, কারো যদি রেড সেল যেটা আছে না সেটা ডিস্ট্রাকশন হয়ে যায়, বা কারো যদি রেড সেল যেখান থেকে তৈরি হয় সেই জায়গাটা, ঠিক আছে, তৈরি হওয়ার যে প্রোডাকশনের জায়গাটা সেটা কোনো কারণে নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে তার এনিমিয়া ডেভেলপ করে। এখন আমাদের যে এনিমিয়া হয়েছে সেটা সবচেয়ে আমাদের ইন্টারেস্টিং জায়গা মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন, যেটা আমাদের পরীক্ষা খুবই আসে, যেটা হচ্ছে আমাদের 22 নম্বর পেজে শুরুতে আছে, এবং এটা একটা ইনফিনিটি স্টার টপিকস। যে আমাদের দেখা যায় মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনে আমাদের মিন সেল ভলিউম, যখন আমরা আরবিসির পড়াচ্ছিলাম যে ওইখানে বলতেছিলাম যে একটা রেড সেলের আয়তন কত? 76 থেকে 96 ফেমটোলিটার। যদি তার আয়তন বা মিন সেল ভলিউম 76-এর কম হয়ে থাকে তাকে বলি আমরা মাইক্রোসাইটিক হাইপোক্রমিক এনিমিয়া। এটা মেনলি হচ্ছে 5টা জায়গায় হতে পারে, এর বাইরে আর কোনো জায়গায় না। কোথায় কোথায় হতে পারে? আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া, থ্যালাসেমিয়া, সিরাব্লাস্টিক এনিমিয়া, লিড পয়জনিং এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ, স্পেশালি হচ্ছে আমাদের ম্যালিগনেন্সি গুলোতেই আমাদের সে হয়ে থাকে। আর হচ্ছে ম্যাক্রোসাইটিক এনিমিয়া, বা যদি কারো এমসিবির পরিমাণ 76 ফেমটোলিটার চেয়ে বেশি হয়ে থাকে, 96 ফেমটোলিটার, যেহেতু আমাদের রেঞ্জ তো 76 থেকে 96, তার থেকে বেশি তাকে বলে আমরা ম্যাক্রোসাইটিক এনিমিয়া। তো ম্যাক্রোসাইটিক এনিমিয়া আমাদের কোথায় কোথায় হয় এখানেও কিছু উদাহরণ দেয়া আছে, কিন্তু এটা আমাদের জন্য সাফিসিয়েন্ট না। আপনার লেকচার শিটে 21 নম্বর পেজে চলে আসেন যে এমসিবি হচ্ছে আমাদের কোথায় কোথায় বাড়ে। তো এমসিবি যখন বাড়ে তখনই তো আমাদের ম্যাক্রোসাইটিক এনিমিয়া হবে, তাই না? কোথায় কোথায় আমাদের হয়ে থাকে? আমাদের হচ্ছে যদি কারো ডিএনএ সিনথেসিস ডিফেক্টিভ হয়ে থাকে, যদি ভিটামিন বি12 ফল্ট কমে যায়, বা সাইটোক্সিক ড্রাগস বা মায়োডিসপ্লাসিয়া হয়ে যায়, তখন থেকে যে আমাদের এমসিবির পরিমাণটা বাড়তে থাকে, তখন আমরা তাকে বলি তার কি হয়েছে? ম্যাক্রোসাইটিক এনিমিয়া। এছাড়াও যদি কারো প্লাজমার লিপিডের পরিমাণটা বেড়ে যায়, সেই ক্ষেত্রে লিপিড যদি অনেক বেশি পরিমাণ থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় রেড সেলের আয়তনটা অনেক বেশি বেড়ে যায়। যেমন হচ্ছে লিভার ডিজিজ, যেমন হাইপোথাইরয়েডিজম, অ্যালকোহলিজম, হাইপারলিপিডিয়াম, প্রেগনেন্সি বা স্মোকিং এর ক্ষেত্রে আমাদের লিপিডের পরিমাণ বা প্লাজমায় লিপিডের যে পরিমাণ এটা বেড়ে যাওয়ার কারণে সে জায়গা সংকুলন না করতে পারার কারণে সেটা চলে যায় রেড সেলের ভিতরে। ফলে হচ্ছে দেখা যায় অনেক বড় বড় সেল হয়ে যায়, এবং সেটা যখন অনেক বড় সেল স্ট্রাকচার মেনটেন না করতে পারে তখন সে ভেঙে যায়, ফলে হচ্ছে দেখা যায় তার ম্যাক্রোসাইটিক এনিমিয়া হয়। এছাড়াও হচ্ছে হেমোলাইসিস, এপ্লাস্টিক এনিমিয়া, মায়োলোমা এবং নিউনেটের ক্ষেত্রে আমাদের কি থাকতে পারে? আমাদের মেগালোব্লাস্টিক এনিমিয়া থাকতে পারে। ওকে, এবং এটা কিন্তু ইনফিনিটি স্টার। এমসিবি কখন কখন বাড়ে এবং হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রমিক এনিমিয়ার উদাহরণ, দুইটা কিন্তু ইনফিনিটি স্টার টপিকস। এটা কিন্তু প্রায়ই আমাদের কোশ্চেন আসে, অর্থাৎ এই জিনিসটা খুবই সহজ, আপনারা পারেন প্রতিনিয়তই হচ্ছে আমাদের হেমাটোলজির যদি কোনো সহজ কোশ্চেন বলে থাকি, এবং কোশ্চেন যেটা রেগুলারলি আসে সেটা হচ্ছে এটাই, মাইক্রোসাইটিক এনিমিয়ার উদাহরণ বা ম্যাক্রোসাইটিক এনিমিয়ার উদাহরণ, প্রতিনিয়তই কিন্তু আমাদের এটা আসে।
আসেন তার পরবর্তীতে আমাদের একটা চার্ট এখানে স্লাইডে শো করা আছে, যেটা কিনা আমাদের লেকচার শিটের হচ্ছে 16 নম্বর পেজে দেওয়া আছে। যে এই রেড সেলকে আমি বলছি ছোট হচ্ছে বড় হচ্ছে, তাহলে কি সে শুধুই ছোট হয়, শুধু বড় হয়, বা নর্মাল হয়ে তার এনিমে হয়, অন্য কোনো কিছু হতে পারে না? হতে পারে। সে হচ্ছে ছোট হতে পারে, মাইক্রোসাইট হতে পারে, ম্যাক্রোসাইট হতে পারে, সে আবার টার্গেট সেল হতে পারে, যেটা কিন্তু আমি কিছুক্ষণ আগে দেখালাম যে আমাদের লাস্ট রেসিডেন্সিতে পরীক্ষায় এসেছে। এছাড়াও হচ্ছে তার মধ্যে রেড সেলটা ভেঙে যেতে পারে বা রেড সেল ফ্র্যাগমেন্টেড থাকতে পারে, রেড সেলটা তার ফ্র্যাগমেন্টেড অবস্থায় থাকতে পারে। তাছাড়াও তার হচ্ছে ছোট ছোট নিউক্লিয়ার রিবনেন্ট থাকে, যেটাকে বলে আমরা হাউলজুলি বডিজ থাকে। তো হচ্ছে আমাদের মেইনলি এই চারটা যখন আপনি পড়বেন কজ হিসেবে, মেইনলি আমাদের তিনটা জায়গায় একটু হাইলাইট, যে মাইক্রোসাইট এবং ম্যাক্রোসাইটের উদাহরণ তো আমরা আগেই পড়েছি, তার সাথে হচ্ছে টার্গেট সেল কোথায় কোথায় থাকে, রেড সেল ফ্র্যাগমেন্টেড কোথায় কোথায় থাকে, আর হাউলজুলি। এটা একটা 1 স্টার আসলে চার্ট, এটা জাস্ট একবার দেখবেন। আমাদের লাস্টে যেহেতু রেসিডেন্স এসছে, আসলে এইবার আসার সম্ভাবনা কম, তাই বলে না আসতে পারে তা না। আমাদের হাউলজুলি বডিজ বা রেড সেল ফ্র্যাগমেন্টেড, যেমন টার্গেট সেল আমরা কোথায় পেতে পারি, লিভার ডিজিজ, থ্যালাসেমিয়া, বা যদি কারো স্প্লেনিকটমি করে থাকে, বা কারো যদি রেড সেল ফ্র্যাগমেন্টেড কোথায় পেতে, যদি তার হাস, টিটিপি বা ডিআইসি হয়ে থাকে সেই ক্ষেত্রে হতে পারে, বা কারো যদি হাউলজুলি বডিজ কোথায় থাকতে পারে, স্প্লিনিজমের কারণে বা স্প্লেনিকটমির কারণে এক্ষেত্রে হয়। যদি একটু ঘুরে কোশ্চেনটা যদি কেউ আপনাদেরকে দিয়ে যায় যে কারো স্প্লেনিকটমি হয়েছে কিনা, তার পিভিএফ থেকে আপনি কিভাবে বুঝবেন স্প্লিনটমি হয়েছে, তখন আমাদের রেড সেলের 3টা ক্যারেক্টার যদি কারো থাকে, তখন বুঝতে হবে তার স্প্লিনটা কাটা হয়েছে। কি কি? যে হচ্ছে যদি কারো স্প্লিন কাটা হয়ে থাকে তার মধ্যে টার্গেট সেল থাকবে, বা কারো যদি স্প্লিনিকটমি হয়ে থাকে তার স্পেরোসাইট থাকবে, বা কারো যদি স্প্লিনিকটমি হয়ে থাকে তার মধ্যে হাউলজুলি বডি থাকবে। তাহলে হচ্ছে কারো যদি স্প্লিন কাটা হয়ে থাকে তার মধ্যে 3টা সেল থাকবে। কি কি? টার্গেট, স্পেরোসাইট এবং হাউলজুলি বডিজ। তো এভাবেও কিন্তু কঠিন করে কোশ্চেন আসতে পারে, এটাও একটু খেয়াল রাখবেন, এবং মেনলি পড়বেন হচ্ছে এই 3টা জায়গা। এবং প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন আমাদের এসেছে, যেমন হচ্ছে ম্যাক্রোসাইটিসিস এর কারণ, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়ার কারণ, ফ্র্যাগমেন্টেড রেড সেল কোথায় আমরা পাই। বাংলাদেশে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়ার সবচেয়ে কমনেস্ট কজ কি যদি বলা হয়, বাংলাদেশের জন্য সবচেয়ে কমনেস্ট কজ অফ মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া কি? আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া, যেটা নিয়ে আমরা এখন পড়বো, যেটা আমাদের লেকচার শিটে 23 নম্বর পেজে আছে। তো আমাদের যদি কারো মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া হয়ে থাকে, তার মধ্যে বিভিন্ন রকম সাইন সিমটম থাকে। তার হচ্ছে দেখা যায় এনিমিয়া থাকে, তার গ্লোসাইটিস হয়, তার ডিসফিজিয়া হয়, তার হচ্ছে মেন্টাল হচ্ছে যে থাকে ডায়েটের কার্ভিং, সেটা আনইউজুয়াল হয়ে যায়, যেটাকে আমরা বলি পিকা হয়। তাছাড়াও হচ্ছে এগুলো তো আসলে অন্যান্য ডিজে আরো হতে পারে, কিন্তু আমাদের যদি কারো আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হয়ে থাকে, তার নখের মধ্যে একটি স্পেশাল চেঞ্জ হয়, যেটাকে বলি আমরা স্পুন শেপের হচ্ছে নীল হয়ে যায়, বা যাকে বলি আমরা কৈলোনাইকিয়া, যেটা কিনা শুধুমাত্র হচ্ছে আমাদের আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়ার ক্ষেত্রে পাওয়া যায়। এই জন্য কারো যদি আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া আপনি ক্লিনিক্যাল সায়েন্স থেকে এনশিওর করতে চান, সবচেয়ে আমাদের এসবিআই হিসেবে সবচেয়ে বেস্ট হচ্ছে ক্লিনিক্যাল ফিচার থাকতে হবে তাকে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া ডায়াগনোসিস করার জন্য কি? কৈলোনাইকিয়া। কারণ কৈলোনাইকিয়া শুধুমাত্র আমাদের আয়রন ডেফিসিয়েন্সির ক্ষেত্রে পাওয়া যায়, আর কোনো ক্ষেত্রেই সে পাওয়া যায় না। আমাদের হচ্ছে কি কারণে আয়রন ডেফিসিয়েন্সি হতে হতো বাংলাদেশের জন্য? আমাদের হচ্ছে আসলে আমরা খুবই ঝাল খেতে পছন্দ করি, ফলে দেখা যায় আমাদের যে ইরিটেশন হয়। এবং বাংলাদেশে কিন্তু এখন হচ্ছে অবশ্য কমে গেছে এটা, যে হচ্ছে কি মানুষ খালি পায়ে হচ্ছে হাঁটতো, ফলে হচ্ছে কি আমাদের হচ্ছে হুকাম ইনফেস্টেশন হয়ে তারা হচ্ছে জিআই ব্লিডিং ঘটাতো, এবং স্টিল নাও এখন আমাদের জিআই ব্লিডিংটা আমাদের দেশের জন্য খুবই কমন। এছাড়াও হচ্ছে আমাদের মেনস্ট্রুয়াল ব্লাড লস, হেমোপটাইসিস, হেমাচুরিয়া, প্রেগনেন্সি, বা কেউ যদি অনেক দিন ধরে আর কি পিপিআই যদি গ্রহণ করে, যে অ্যান্টাসিড যদি গ্রহণ করে, ফলে হচ্ছে ওইখানে যে রোগ জীবাণুগুলো ছিল যে মারার কথা ছিল, সেটা তো হচ্ছে আপনি হচ্ছে আসলে অ্যাসিডিটি যে HCl ছিল সেটা হচ্ছে পিপিআই এর সাথে হচ্ছে রিঅ্যাকশন করে পানি বানিয়ে ফেলছে, আলটিমেটলি সে কাজ করতে পারেনি। ফলে ওইখানে কি হয়, অন্যান্য সাহেবরা গিয়ে তার হচ্ছে যে আয়রনের যে হওয়ার কথা ছিল, অ্যাবজর্ব হওয়ার জন্য যে HCl এর দরকার ছিল, যে অ্যাসিডিক মিডিয়ার দরকার ছিল, সেটা আসতে পারে না, ফলে আয়রনের তার ডিফিসিয়েন্সি হয়ে আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া ডেভেলপ করে ফেলছেন। ওকে, তারপরে আসি আমাদের একটা ইনফিনিটি স্টার একটা স্লাইড, যেটা হচ্ছে আমাদের 25 নম্বর পেজের শুরুতেই বলা আছে, যে আমাদের যে আমরা বললাম মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়াতে আমরা কি দেখি, এমসিবিটা তার ছোট হয়ে যায় বা ভলিউমটা তার ছোট হয়ে যায়,
তো তার যে ছোট হলো, আমরা তো এখানে বললাম মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া তার পাইলাম। বাংলাদেশের জন্য সবচেয়ে কমন বললাম আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া। এখন আপনার কাছে রোগী আসলে আপনি কিভাবে ডায়াগনোসিস করবেন? তো রোগী আসলে আপনি ফার্স্টে হচ্ছে সিবিসি দেন, তার এমসিবি দেখেন, এমসিএইচ দেখেন, এমসিএইচ দেখেন, তাকে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া আপনাকে ডায়াগনোসিস করেন। কিন্তু আপনি কি এটা কি জন্য মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এটা ডায়াগনোস করতে পারেন না। এটা করার জন্য আপনি বলেন যে বাংলার সবচেয়ে কমনেস্ট কি আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, তাহলে তাকে ইনভেস্টিগেশন আপনি নেক্সট কোনটা দিবেন? আপনি তারপরেই হচ্ছে সাজেস্ট করতে চান যে তার যেহেতু আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া বাংলাদেশের জন্য কমন, তাহলে আমি কি দেবো? তার আয়রন প্রোফাইল করতে চাই। তো সেই আয়রন প্রোফাইল করার মাধ্যমেই আমরা সেটা জানতে পারি, যেটা একটা ইনফিনিটি স্টার আমাদের একটা টপিকস। আয়রন প্রোফাইল করলে আমরা সাধারণত 5টা জিনিস দেখি একটা আয়রন প্রোফাইল। দেখি তার ফেরিটিন লেভেল, আয়রন, টিআইবিসি, ট্রান্সফারেন্স স্যাচুরেশন, সলিউবল ট্রান্সফারেন্স রিসেপ্টরের পরিমাণ কি কি রকম আছে। তো আমাদের কারো যদি আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া হয়ে থাকে, বলাই আছে আয়রনের তার ডিফিসিয়েন্সি, তাহলে আয়রনের ডিফিসিয়েন্সি হলে আমাদের আয়রনের পরিমাণ তো এমনি কমে গেল। আপনি খাচ্ছেন না, নিচ্ছেন না, তাহলে আয়রনের পরিমাণ আপনার কমে গেল না? হ্যাঁ, আয়রন কমে গেল। কিন্তু আপনার শরীরের গাঁটের যে রিসেপ্টর সংখ্যা, সেই সংখ্যার সাহেব তো কমে নেই, সে তো জায়গা মতো ঠিকঠাকই বসে আছে। তাহলে কিন্তু সেই যে এই যে আপনার যে ফেরিটিনটা সে কালেক্ট করবে, তার রিসেপ্টর সংখ্যা তার কিন্তু তুলনায় বেশি পরিমাণ আছে, ফলে তার কনসেন্ট্রেট হিসেবে চিন্তা করলে তার বাইন্ডিং ক্যাপাসিটি পরিমাণটা বেশি হয়ে যায়। এখন আমাদের এই আয়রন হচ্ছে অ্যাবজর্ব করে আমাদের শরীরে হচ্ছে জমা রাখে সাধারণত ফেরিটিন হিসাবে, যেটা কিনা জমা হইতে বিভিন্ন জনের বিভিন্ন রকম সময় লাগে, কারো 3 মাস, কারো 6 মাস এরকম লাগতে পারে, 3 থেকে 6 মাস পর্যন্ত লাগতে পারে। সাধারণত ফেরিটিন বা জমা আমাদের যে আয়রন থাকে সাধারণত 3 গ্রাম আমাদের বডিতে থাকে, এবং এই 3 থেকে 6 মাস নেয়। যদি আপনার কম থাকে, সেই ক্ষেত্রে তো আমাদের জমার পরিমাণ অলরেডি কমেই যাবে। কিন্তু ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কি, আমাদের এটা তো আমি এইভাবে প্র্যাকটিক্যালি এইভাবে বললাম, কিন্তু প্র্যাকটিক্যাল আসলে কি পাই? আমাদের রোগীরা যখন এরকম তার দুর্বলতা লাগে, বিশেষ করে আমাদের মা বোনদের দুর্বলতা লাগে, বা আমাদের বাপদাদারা যখন তারা খেতে খামারে কাজ করে অনেক দুর্বল লাগে, তারা করে কি, দোকানে যায়, দোকানে গিয়ে বলে দুর্বল লাগতেছে, কি করা যায়? তখন সে একটা ভিটামিন ধরা যায়। কি ভিটামিন ধরায় দেয়? সে হয় ক্যালসিয়াম ধরায়, নাহলে আয়রন ধরায় মায়েদের জন্য। যখনই আয়রন ধরায়, এই আয়রন সাহেবের পরিমাণ তো তখন বাইরে যায়, ঠিক আছে? কিন্তু এটাও ধরার জন্য হচ্ছে আমাদের আরেকটা জিনিস আছে, যে আপনি খাওয়ায় আয়রন বাড়াই ফেললেন, এটা ঠিক করে ফেললেন, এটা ঠিক করে ফেললেন, এটা ঠিক করে ফেললেন, কিন্তু এই ফেরিটিন সাহেব এটাতে আসতে তো হচ্ছে আপনার 3 গ্রাম পরিমাণে আসার জন্য আপনার সময় কিন্তু লাগবে 3 থেকে 6 মাস। তাই 1 মাস 2 মাস হচ্ছে যদি আপনি আয়রন খাওয়ান, তার ফেরিটিন লেভেল কোনো দিনও লেভেলে আসবে না। এই জন্য হচ্ছে ফেরিটিনটা অলওয়েজ কম থাকবে। তাহলে আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া যদি আপনি কারো ধরতে চান, তাহলে সবচেয়ে ইনভেস্টিগেশন করতে চাইলে 5টার কোনটা মোস্ট স্পেসিফিক হবে? এই ফেরিটিন, কারণ সে হচ্ছে আমাদের সেলুলার লেভেলে থাকে এবং তার যেতে সময় লাগে, এবং আপনি উল্টাপাল্টা ওষুধ খাইলেই যে ঠিক হয়ে যাবে সে দ্রুত, সেই বান্দা সে না। এই জন্য হচ্ছে আমরা বলি যে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া যদি কারো আমি কনফার্ম করতে চাই, তার সিঙ্গেল বেস্ট একটা যদি ইনভেস্টিগেশন করতে, সেটা কি, তার ফেরিটিন, যেটা আমাদের এসবি হিসেবে আসতে পারে। এবং এটা কি ইনফিনিটি স্টার। এছাড়া হচ্ছে এনিমিয়া অফ ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আমাদের দেখা যায় ফেরিটিন লেভেল নর্মাল থাকে, সাধারণত আয়রন, টিআইবিসি এবং হচ্ছে স্যাচুরেশন কমে যেতে পারে, ঠিক আছে? ইনফিনিটি স্টার, আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া এবং এনিমিয়া অফ ক্রনিক ডিজিজে আমাদের আয়রন প্রোফাইলটা কি হবে অবশ্যই 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 জেনে যাবেন, যেন মিস না হয়। তারপরে আসি আমরা এই আয়রন অ্যাবজর্পশন হওয়ার জন্য কে কে ফেভার করে আর কে কে রিডিউসে ফেভার করে। এটা জাস্ট হচ্ছে একবার রিডিং দিবেন, এটা তো আসলে আমাদের খুব ভেরি ইম্পর্টেন্ট না, জাস্ট রিড, একবার রিডিং করবেন, এটা এত কিছু না। যে মেনলি হচ্ছে আমাদের অ্যাসিডিক মিডিয়া লাগে আসলে আয়রন, যেমন হেম আয়রন লাগে, ফেরাস ফর্মটা লাগে, অ্যাসিডের ক্ষেত্রে HCl, ভিটামিন সি লাগে, আর সলিউবল এজেন্ট হবে সুগার, অ্যামাইনো অ্যাসিড, এগুলো আমাদের হেল্প করে, ঠিক আছে? এটা জাস্ট একবার রিডিং এর জন্য, একবার রিডিং পড়বেন, অতটা ইম্পর্টেন্ট টপিক্স না এটা। আসেন আমরা এবার যাব নেক্সট আমাদের গুরুত্বপূর্ণ টপিক্স, যেটার নাম হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া, যেটা কিনা আমাদের হচ্ছে লেকচার শিটে দেয়া আছে। এখন থ্যালাসেমিয়া যে আমরা পড়বো, থ্যালাসেমিয়া মেনলি কেমন ধরনের এনিমিয়া? আমাদের প্রথম হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য কমন হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। তো আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া যেমন বাংলাদেশের জন্য খুবই কমন, তার পরবর্তী যদি আপনি কোনো এনিমিয়া আপনার বাংলাদেশের জন্য কমন বলেন, নাও ইট দিস ইজ থ্যালাসেমিয়া, খুবই একটা কমন হয়ে যাচ্ছে, যেটা আমাদের লেকচার শিটের 41 নম্বর পেজে দেওয়া আছে, যে থ্যালাসেমিয়া। তো থ্যালাসেমিয়াতে আসলে ঘটনা কি আসে এবং কোশ্চেনটা কোত্থেকে আসে?
মেইনলি হচ্ছে থ্যালাসেমিয়া, বাংলাদেশে যেই থ্যালাসেমিয়া গুলো পাওয়া যায় অনেক রকম থ্যালাসেমিয়া হয়, আলফা বিটা, এর মধ্যে আলফার বিভিন্ন প্রকারভেদ আছে, বিটার ক্ষেত্রে প্রকারভেদ আছে। আমাদের পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে বিটা থ্যালাসেমিয়া নিয়ে, আমরা মেইনলি বিটা থ্যালাসেমিয়া নিয়ে পড়বো, যেটা আমাদের 41 নম্বর পেজে আছে। এবং তার হচ্ছে মেইনলি কি পড়বো, যে বিটা থ্যালাসেমিয়ার আসলে ক্লিনিক্যাল ফিচার গুলো আমরা কি কি পাই। মেইনলি হচ্ছে আমাদের আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়াতে কি হয়। আমরা যখন আপনাদেরকে হিমোগ্লোবিনটা দেখাচ্ছিলাম তখন হচ্ছে হিমোগ্লোবিনের বিভিন্ন পার্সেন্টেজ গুলো আমি আপনাদেরকে বলতেছিলাম যে হিমোগ্লোবিন এ টু এফ, বাচ্চা অবস্থায় এই, অ্যাডাল্ট অবস্থায় এই, তাদের হচ্ছে এরকম একটা ইয়া থাকে। তো আমাদের হচ্ছে আলফা থ্যালাসেমিয়া বিটা থ্যালাসেমিয়া কাকে আসলে বলে, মেইনলি হচ্ছে আমাদের যেই অ্যাডাল্ট, এই অ্যাডাল্ট যে ইয়াটা আছে, এই অ্যাডাল্ট যে হচ্ছে হিমোগ্লোবিনটা আছে, এই অ্যাডাল্ট হিমোগ্লোবিন তৈরি করার জন্য আমাদের দুইটা চেনের দরকার, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা, যেটা আমাদের শরীরে মেনলি থাকবে। এখন যদি কারো আলফা যদি চেন, গ্লোবিন চেন যদি না থাকে, তাকে বলি আমরা আলফা থ্যালাসেমিয়া। আর যদি কারো আলফা থাকে কিন্তু বিটা না থাকে, তাকে কি বলি আমরা বিটা থ্যালাসেমিয়া। এখন আমাদের মেনলি পড়ার জিনিস হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। এখন বিটা থ্যালাসেমিয়া আবার আমার 3 রকম আছে। কি কি রকম আছে? একটাকে বলতেছি মেজর, একটাকে বলতেছি মাইনর, আরেকটা বলছি ইন্টারমিডিয়েট। আমরা মেনলি আজকে পড়বো মেজর এবং মাইনর। মেনলি আমাদের পরীক্ষায় যেটা আসে, মেজর বিটা থ্যালাসেমিয়ার আমাদের কি কি ফিচার থাকে, আমরা এটাকে 3 স্টার দিব, যে মেজরটা নিয়ে পড়ব। হয় কি, এখানে একটা সুস্থ স্বাভাবিক বাচ্চা যখন জন্ম নেয় তার মধ্যে কিন্তু এরকম হচ্ছে হিমোগ্লোবিন থাকে, এবং এটা থাকার কারণে তার মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা নেই। কারণ থ্যালাসেমিয়া হতে হলে আমাদের কোন হিমোগ্লোবিন লাগবে? হিমোগ্লোবিন এ। তাহলে একটা বাবু যখন জন্মগ্রহণ করে তার মধ্যে থ্যালাসেমিয়ার যদি লক্ষণ দিতে হয়, তার মধ্যে হিমোগ্লোবিন এ আসতে হবে। কিন্তু আমি দেখলাম যে একটা বাবু জন্ম থেকে 6 থেকে 9 মাস পর্যন্ত তার মধ্যে হিমোগ্লোবিন এফই থাকে, তার মধ্যে এ আসে না। তাহলে কি কারো যদি বিটা থ্যালাসেমিয়া মেজর হতে হয়, তার মধ্যে কি 6 থেকে 9 মাসের মধ্যে আসা সম্ভব? তার মধ্যে কিন্তু আসা সম্ভব না। এখন 6 থেকে 9 মাস পরে যখন হিমোগ্লোবিন এফ থেকে হিমোগ্লোবিন এ তে কনভার্ট হবে, কারণ এখানে কিন্তু আমাদের সবচেয়ে বেশি ছিল, পরে কিন্তু সে বেশি হয়ে যায়। এখানে যাওয়ার সময় আমরা দেখলাম হিমোগ্লোবিন এফ এর 2টা আলফা ঠিক আছে, 2টা হচ্ছে কি আছে আমাদের, 2টা গামা। আলফা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে, আচ্ছা বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আমরা দেখি আলফার জায়গায় আলফা ঠিক থাকে, কিন্তু এই যে আমার গামা সাহেব চেঞ্জ হয়ে বিটা আসার কথা ছিল, এই বিটা সাহেব তো আর আসে না। যখন এই হিমোগ্লোবিনে এই বিটা সাহেব একেবারেই আসে না, 2টা যে বিটা সাহেব ছিল আমাদের হিমোগ্লোবিন এ তৈরি করে, যখন 2টার একটাও আসে না, তখন তাকে আমরা বলি মেজর থ্যালাসেমিয়া। আপনাদের মনে হয় একটু হিজিবিজি হয়ে গেছে স্লাইডটা, আমি আরেকটু সুন্দর করে একে বুঝি। যে হচ্ছে হিমোগ্লোবিন এ টু এফ, হিমোগ্লোবিন এফ এর মধ্যে ছিল 2টা আলফা আর আছে 2টা গামা, এদের মধ্যে ছিল 2টা আলফা 2টা বিটা। কিন্তু আমি দেখলাম কিছুক্ষণ আগে 6 থেকে 9 মাস পর্যন্ত আসলে এটা না থাকার কারণে এটা দেশে চলে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। যখন 6 থেকে 9 মাসে এখানে যাচ্ছে, এই স্ট্রাকচার ঠিক ছিল, এই স্ট্রাকচার ঠিক ছিল, এই স্ট্রাকচার ঠিক আছে 6 থেকে 9 মাস, কিন্তু এই স্ট্রাকচার সাহেব যখন আসার কথা ছিল সে আর আসতে পারে না, 2টার একটা। যখন 2টার একটাও না আসে আমার হিমোগ্লোবিনের মধ্যে, তখন আমাদের রেড সেলের যে স্ট্রাকচার সেটা মেনটেন করতে পারে না, ফলে সে খুবই সহজে ভেঙে যায়। এই খুবই সহজে হিমোগ্লোবিন যখন ভেঙে যায়, ফলে তার মধ্যে হিমোগ্লোবিন লেভেলটা কমে যায়। আর হিমোগ্লোবিন লেভেল যখন তার কমে যায়, তখন তার মধ্যে খুব সহজে কি ডেভেলপ করে? এনিমিয়া ডেভেলপ করে। যখন কারো এনিমিয়া ডেভেলপ করে, তার হিমোগ্লোবিন কমে যাচ্ছে, তখন আমরা তাকে কি করি? যখনই তাকে এরকম থেকে তাকে বারবার কি করার চেষ্টা করি, আমি তাকে ব্লাড ট্রান্সফিউশন করি বা আরসিসি ট্রান্সফিউশন করি। এখন আমাদের যখন এই সেলটা, এই হিমোগ্লোবিনটা ভেঙে যাচ্ছে, হিমোগ্লোবিন কি কি নিয়ে তৈরি হয়? হিম এবং গ্লোবিলিন। গ্লোবিলিন সাহেবের সমস্যার কারণে গ্লোবিলিন ভেঙেছে, হিম সাহেবের কোনো সমস্যা আছে? কিন্তু আপনি তো বারবার হচ্ছে তাকে ব্লাড ট্রান্সফিউশন দিচ্ছে হিমোগ্লোবিন কমে যাওয়ার কারণে। এবং আমাদের রেড সেলের বয়স হচ্ছে 120 দিন, 120 দিন পরে তো সেও ভেঙে যাবে, কিন্তু আয়রন সাহেব অবিনশ্বর, আয়রন সাহেব থেকে যায়। ফলে আপনি যত হচ্ছে তাকে রেড সেল দিয়ে থাকেন, তার আয়রন জমতে 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 তার মধ্যে দেখা যায় কি আয়রনের ওভারলোড হয়। ঠিক আছে, আয়রনের ওভারলোড হয়। এখন হচ্ছে আমাদের শরীর তো চেষ্টা করে, যখন আপনি হিমোগ্লোবিন কমে যাওয়ার, সে বারবার তৈরি করে।
এখন আমাদের হিমোগ্লোবিন যে তৈরি হবে সে কোত্থেকে তৈরি হয়? আমাদের ফ্ল্যাট বোনস গুলো থেকে। এই ফ্ল্যাট বোনস গুলোর অন্যতম ফ্ল্যাট বোনস গুলো হচ্ছে আমাদের মানুষের মুখ, আমাদের মানুষের বা আমাদের কপালের হচ্ছে বা হচ্ছে মাথার হচ্ছে আমাদের যে স্কাল গুলো আছে, স্কালের বোন গুলো। এখন যখন সে বারবার হচ্ছে পলিফারেশন করতে থাকে, আমাদের হচ্ছে বোন মেরু বারবার রেড সেল তৈরি করার চেষ্টা করতে থাকে, তখন হচ্ছে এই যে বোনসের দুইটা প্লেট আছে, আউটার প্লেট এবং ইনার প্লেট, এই দুইটার মাঝখানে বোন মেরু বারবার হচ্ছে যখন তারা বের করতে চেষ্টা করে, বারবার হচ্ছে স্টেম সেলকে স্টিমুলেটেড করে বেশি করে আমাদের রেড সেল তৈরি করতে থাকে, তখন হচ্ছে এত বেশি প্রলিফারেশন তাদের দুজনের মাঝখানের প্লেটটা একটু ফুলে যায়। এই ফুলে যাওয়ার কারণে আমাদের হচ্ছে এই যে রোগীদের থ্যালাসেমিয়ার একটি স্পেসিফিক ফেজ, তাকে বলি আমরা মঙ্গলয়েড ফেজ বা থ্যালাসেমিক ফেজ, থ্যালাসেমিক বা মঙ্গলয়েড ফেজ। ঠিক আছে, দেখা যায় তার কি হয়, মেক্সিলারি প্রমিনেন্স, নেজাল ডিপ্রেশন, ইনসিস্টিভ প্রমিনেন্স, এইগুলো হয়ে যায়। এখন হচ্ছে তার এগুলো হলো ভালো কথা, রেড সেল বারবার ভাঙছে। এখন বারবার হচ্ছে আপনার যে রেড সেল ভেঙে যাচ্ছে গ্লোবুলিন ইন্ডাস্ট্রি, এটা আপনার কোথা দিয়ে চলে যায়? আপনার শরীরে কোথাও যে আমাদের রক্তের কিন্তু একটা কবরস্থান আছে আমাদের শরীরে, যেটাকে বলে আমরা স্প্লিন। সেই কিন্তু সেই স্প্লিনে গিয়ে জমা হয়। যখন সে এরকম জমা হয়, অনেকদিন জমা হতে সাথে দেখা যায় আমাদের তার স্প্লিনের বড় হয়ে যাবে, যাকে বলে আমরা স্প্লিনোমেগালি, যাকে কি বলে আমরা স্প্লিনোমেগালি। তো এই হচ্ছে ক্লিনিক্যাল ফিচারগুলো আমরা আসলে একটা থ্যালাসেমিয়া মেজর পাই। আসেন আপনারা আমাদের 41 নম্বর পেজে, যে আমরা বলছি যে কারো যদি বিটা থ্যালাসেমিয়া হয় তার মধ্যে কি কি জিনিস, তার মধ্যে তার বিটা চেইন যেটা আছে তার দুইটার একটাও থাকে না। তার মধ্যে হিমোগ্লোবিন এফি থেকে যায় 10 থেকে 9%। তো এইখানে হচ্ছে যেহেতু এটা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া, সেখানে দেখা যায় তার হচ্ছে এমসিবি, এমসিএইচ, এমসিএস এগুলো কমে যায়। তার মধ্যে স্প্লিনোমেগালি হয়, তার ফেসটা দেখতে হচ্ছে মঙ্গলয়েড বা থ্যালাসেমিক ফেস হয়, তার হিমোগ্লোবিন লেভেল অনেক কমে যায় 3 থেকে 9, যার কারণে তার ডেথ হতে পারে। এই ক্লিনিক্যাল ফিচারটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে, যে কারো বিটা থ্যালাসেমিয়া মেজর হলে তার বিটা যে চেইন আছে তার থাকে কি থাকে না, তার মধ্যে হচ্ছে হিমোগ্লোবিন এফ কেমন থাকে, কত মাস পর্যন্ত কারো থ্যালাসেমিয়া হলে সেগুলো প্রকাশ পায় না, তার মধ্যে এমসিবি, এমসিএইচ, এমসিএসসি কেমন থাকে, তার স্প্লেনোমেগালি হয় কিনা, তার আয়রন ওভারলোড হয় কিনা, তার হচ্ছে স্প্লিনোমেগালি হয় কিনা, এবং তার ফেসটা দেখতে কিরকম। ঠিক আছে, আমাদের মেইনলি বিটা থ্যালাসেমিয়া মেজরটাই পড়তে হয়। আর মাইনরের ক্ষেত্রে কি হয়, এত মেজর নিয়ে কথাবার্তা বললাম। ঠিক আছে, এখন আসেন মাইনর সাহেবকে নিয়ে। এই যে দুইটা আছে, দুইটার মধ্যে দেখা যায় মাইনর যে আছে, মাইনরের ক্ষেত্রে কি হয়? মাইনরের ক্ষেত্রে দেখা যায় কি দুইটা না, ঠিক আছে, তার হচ্ছে একটা হচ্ছে বিটা চেইন থাকে, আরেকটা বিটা চেইন থাকে না। তো একটা বিটা চেইন থাকে, আরেকটা না থাকার কারণে এর যে ভঙ্গুরতার পরিমাণ সেটা অনেক কমে যায়, ফলে এর মধ্যে অনেক কম এনিমিয়া হয়, তাকে ব্লাড ট্রান্সফিউশন করাই লাগে না। আসলে দেখা যায় তাকে তেমন কোনো কষ্টই করা লাগে না, যে তার কোনো বিটা চেইনে হচ্ছে লেস সাপ্রেশন হয়, তার কোনো মাইল্ড বা এসিমটমেটিক থাকে, তার কোনো তেমন আসলে এনিমিয়া থাকে না। ঠিক আছে, মেইনলি হচ্ছে আমাদের বিটা থ্যালাসেমিয়া মেজরের হচ্ছে আমাদের ফিচারটা পড়তে হয়। সাথে সাথে আরেকটা জিনিস মনে রাখবেন, বিটা থ্যালাসেমিয়া মেজর যে আছে তার আরো একটা নাম আছে, তার নাম কি? কুলিস এনিমিয়া, CLEY' এনিমিয়া, কুলিস এনিমিয়া। ওকে, এখন কারো বিটা থ্যালাসেমিয়া হয়ে গেল, এখন তাকে ট্রিটমেন্ট হিসেবে কি করতে পারেন? তাকে ট্রিটমেন্ট আমি কিভাবে দিতে পারি, যেটা হচ্ছে কিনা আমাদের 42 নম্বর পেজে, 42 নম্বর পেজে দেয়া আছে। তো এইখানে বলা হচ্ছে যে আমাদের ট্রিটমেন্ট আকারে আমরা কিভাবে দিতে পারি। ট্রিটমেন্টটা আমরা হচ্ছে সহজ করে আমি যদি বলি আমরা কিভাবে দিতে পারি, আমরা দিতে পারি এইভাবে, যে এখন একটা হচ্ছে টেম্পোরারি ভাবে দিতে পারি, একটা হচ্ছে তাকে পার্মানেন্টলি দিতে পারি। টেম্পোরারি কিভাবে দিই আমরা তাকে? টেম্পোরারি যেহেতু হিমোগ্লোবিন লেভেল তার কমে যায়, তাকে হচ্ছে আমরা আরসিসি ট্রান্সফিউশন করতে পারি। যেহেতু তার হচ্ছে আয়রন অনেক দিন জমে যায়, তার আয়রন ওভারলোড হয়, তাহলে তার আয়রনের আমরা চিলেশন করতে পারি। যদি তার স্প্লিন অনেক বেশি বড় হয়ে যায়, যেটা তার শ্বাস নিতে বা পেটের কষ্ট হয়, সেক্ষেত্রে তার স্প্লিনেক্টমি করতে পারি। তো এইভাবে হচ্ছে টেম্পোরারি করতে পারি। বা চাইলে তাকে পার্মানেন্টলি, তার যেহেতু এটা জেনেটিক সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে তার হেমোপয়েটিক যে স্টেম সেল আছে সেটা
হেমোপয়েটিক স্টেম সেলের মাধ্যমে দেখা যায় যে তার যে আমাদের বোন মেরো ছিল সেই বোন মেরোটা আমি চেঞ্জ করে দিতে পারি। যদি এটা প্রচুর এক্সপেন্সিভ, অ্যারাউন্ড বাংলাদেশের জন্য ৭২ থেকে ৮০ লাখ টাকার মতো খরচ পড়ে, কিন্তু যদি কারো করা যায় সেক্ষেত্রে সেই কিন্তু পার্মানেন্টলি ঠিক হয়ে যেতে পারে। ওকে, তারপরে ওরতে আমরা আসি এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ। এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ হয় কি, যে যদি কারো ক্রনিক ইনফেকশন থেকে, ক্রনিক ইনফ্লামেশন বা অনেক দিন ধরে মেলিগনেন্স, তখন তার ক্রনিক এনিমিয়া হতে পারে। দেখা যায় আমাদের ক্রনিক ডিজিজ হলে আমাদের ইন্টারলিউকিনটা আমাদের হচ্ছে সিক্রেট করে, যেটা কিনা হচ্ছে কি করে, আমাদের শরীরের যে লিভার, সেই লিভার থেকে হ্যাপসিডিন সিক্রেট করে, যেটা হচ্ছে আমাদের যে শরীরের যে আয়রন যে ব্লাডে আসার কথা সেটা আসতে দেয় না। ফলে দেখা যায় তার এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ দেখা দেয়। এটা জাস্ট একবার জানার জন্য, আর কিছু না, ওটা ইয়া করার জন্য। আসলে আমাদের গুরুত্বপূর্ণ জায়গায় মেগালোব্লাস্টিক এনিমিয়া। মেগালোব্লাস্টিক এনিমিয়া নিয়ে যেটা বলবো, যে প্রথমত হচ্ছে আমরা কিন্তু মেগালোব্লাস্টিক বা ম্যাক্রোসাইটিক এনিমিয়ার কারণগুলো কিন্তু আমরা অলরেডি পড়ছি, বা এমসিবি কি কি কারণে আমাদের বাড়ে, এই জিনিসটা এই ছবিতে দেওয়া আছে, যেটা আপনার লেকচার সেটা 28 নম্বর পেজে দেওয়া আছে। যে ডিফেক্টিভ ডিএনএ সিনথেসিস, দেখা যায় ভিটামিন বি12, ফোলেট, সাইটোক্সিক ড্রাগস বা মাইলোব্লাস্ট প্লাসিয়া, মাইলোডিসপ্লাসিয়া হলে সেক্ষেত্রে আমাদের হয়, বা এলিভেটেড হচ্ছে প্লাজমা হলে আমাদের হচ্ছে এটা হয়। এই কারণে এই ছবি পড়ার কিছু নেই, এক্সট্রা করে পড়তে হবে যেটা সেটাতে আসে। যে হচ্ছে কারো হচ্ছে যে মেগালোব্লাস্টিক এনিমিয়া হলো, তো বিসিপিএস একবার কোশ্চেন আসছে সবচেয়ে তার কমনেস্ট সিমটম কি, কারো মেগালোব্লাস্টিক এনিমিয়া হলো সবচেয়ে কমনেস্ট সিমটম কি, দেখা যায় 90% ক্ষেত্রে তার ভালো লাগে না বা ম্যালাইজ হয়, এটা সবচেয়ে কমনেস্ট সিমটম। তাছাড়াও আমাদের কমন হচ্ছে 4টা সিমটম দেখা যায় মেগালোব্লাস্টিক, কি কি, ম্যালাইজ, ব্রেথলেসনেস, প্যারাস্থেসিয়া, সোর মাউথ, এই 4টা হচ্ছে তার খুবই কমন সাইন সিমটম। আচ্ছা, তারপরে আসি একটা ইনফিনিটি স্টার বক্সে। তার আগে একটা কথা বলি, আমরা হচ্ছে সাধারণত মিন সেল ভলিউম বা এমসিবি কত জানি, সাধারণত জানি 76 থেকে 96 ফেমটোলিটার। 96 ফেমটোলিটার বেশি যদি হয় তাকে আমরা ম্যাক্রোসাইট বলি। কিন্তু যদি কারো মেগালোব্লাস্টিক এনিমিয়া হতে হয় তার ক্ষেত্রে মিন সেল ভলিউম কত হতে হবে, অবশ্যই 120 ফেমটোলিটার বেশি, যেটা আমাদের এসবি হিসেবে আসতে পারে। এছাড়াও আপনারা দেখবেন আপনাদের হেমাটোলজিতে শুধু না, আপনারা যখন হচ্ছে আপনারা যখন হচ্ছে এটাকে বলে নিউরো অ্যানাটমি পড়বেন, নিউরোলজি পড়বেন, বায়োকেমিস্ট্রি পড়বেন, তখন আপনাদের এই 4টা বারবার পড়বে, যে যদি কারো ভিটামিন বি12 ডিফিসিয়েন্সি হয়ে যায় তার ক্ষেত্রে নিউরোলজির কি কি চেঞ্জ হয় কি, যে ভিটামিন বি12 বা ফোলেটের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ কি, আমাদের নিউরনের যে মায়োলিন শীটটা আছে সেই শীটটা তৈরি করা হচ্ছে তাদের কাজ। যদি ভিটামিন বি12 বা ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি হয় সেই ক্ষেত্রে তারা সেই শীটটা তৈরি করতে পারে না। সেই শীটটা না তৈরি করলে এক জায়গা থেকে আরেক জায়গায় যে নিউরনের যে অ্যাকচুয়াল কন্ডাকশন যাওয়ার কথা, যে আমাদের সিগন্যালগুলো যাওয়ার, সেক্ষেত্রে সেটা যেতে পারে। ফলে হচ্ছে সমস্যাগুলো দেখা যায় পেরিফেরাল নার্ভ তার গ্লাভ এবং স্টকিং প্যারাস্থেসিয়া ডেভেলপ করে, তার লস অফ অ্যাঙ্কেল রিফ্লেক্স হয়। স্পাইনাল কর্ডের ক্ষেত্রে তা হচ্ছে কম্বাইন্ডেশন কর্ডে হয়ে তার পোস্টেরিয়র কলামে দেখা যায় তার ভাইব্রেশন সেন্সেশন এবং প্রোপ্রিওসেপশনটা নষ্ট হয়ে যায়। এবং কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টের ক্ষেত্রে আপার মোটর নিউরনের সাইনগুলো থাকে। আর সেরিব্রামের ডিমেনশিয়া, অপটিক অ্যাট্রফি আর অটোনমিক তার হচ্ছে রেটিনোপ্যাথি, নিউরোপ্যাথি ডেভেলপ করে। তার পরবর্তীতে আসি আমরা এপ্লাস্টিক এনিমিয়াতে। এপ্লাস্টিক এনিমিয়া আমাদের মেনলি হচ্ছে কি, এপ্লাস্টিক এনিমিয়া থেকে আসলে আমাদের কি পড়তে হয়, তো হচ্ছে এপ্লাস্টিক এনিমিয়া থেকে পড়তে হয় মেনলি আমাদের যেটা, সেটা হচ্ছে কি, যে কি কি কারণে এপ্লাস্টিক এনিমিয়া হয়, এটা হচ্ছে আমাদের মেনলি হচ্ছে পড়ার জায়গা। মেনলি এপ্লাস্টিক এনিমিয়া কি, দেখা যায় যে কারো যদি প্লুরিপোটেন্ট স্টেম সেল যেটা, সেটা যদি কোনো কারণে ঠিকঠাক ভাবে না তৈরি হয়, সেই ক্ষেত্রে দেখা যায় তার যে বোন মেরো জায়গাটা সেটা হাইপোসেলুলার হয়। ফলে সেইখান থেকে যে আমাদের আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটির আসার কথা সেগুলো আসতে পারে না। ফলে তার প্যানসাইটোপেনিয়া আমরা পিবিএফএ পাই, তাকে বলি আমরা এপ্লাস্টিক এনিমিয়া। বিভিন্ন কারণে আমাদের এপ্লাস্টিক এনিমিয়া হতে পারে, বিভিন্ন ড্রাগস, কেমিক্যাল, রেডিয়েশনের জন্য। এবং এটা হচ্ছে একটা ট্রিপল স্টার আমাদের কারণ হচ্ছে বিভিন্ন ড্রাগস আমরা খুব সহজে ইউজ করি। আপনারা আসেন লেকচার শিটের আমাদের 33 নম্বর পেজে কি কি ড্রাগস, যেমন হচ্ছে সাইটোটক্সিক ড্রাগস গুলো আছে, যেমন হচ্ছে অ্যান্টিবায়োটিক মধ্যে ক্লোরামফেনিকল, সালফোনামাইড তো অহরহ ব্যবহার হয়। এবং এই জন্য সারা খুব পছন্দ করে এপ্লাস্টিক এনিমিয়া কোন কোন ড্রাগসের কারণে। সাইটোটক্সিক ড্রাগ, অ্যান্টিবায়োটিকের মধ্যে কি কি ড্রাগ, অ্যান্টিরিউমেটিক ড্রাগের মধ্যে পেনিসিলিন, গোল্ড, ইন্ডোমেথাসিন, অ্যান্টিথাইরয়েড, অ্যান্টিকনভালসেন্ট ড্রাগ আর ইমিউনোসাপ্রেসিভ অ্যাজিথ্রোপাইন, এগুলো হচ্ছে আমাদের কি করে এপ্লাস্টিক
এনিমিয়া করে। এছাড়াও হচ্ছে আমাদের বিভিন্ন রকম কেমিক্যাল, ডিডিটি হচ্ছে রেডিয়েশন, এছাড়াও হচ্ছে নন এ, নন বি, নন সি হচ্ছে আমাদের ভাইরাল হেপাটাইটিসের কারণে হচ্ছে কি হতে পারে, এপ্লাস্টিক এনিমিয়া হতে পারে। কজ অফ এপ্লাস্টিক এনিমিয়া অবশ্যই 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 পড়তে হবে। এখন আমরা যেটা নিয়ে পড়বো এটা হচ্ছে আমাদের একটা ইনফিনিটি স্টারের টপিক। দেখা যাচ্ছে প্রতি সেশনই আপনি যখন রেসিডেন্সি দেন বা ডিপ্লোমা দেন বা পার্ট অন বা এমআরসিপি, এমআরসিএস ইভেন দেওয়ার চিন্তা ভাবনা করবে, এমআরসিজি, দেখবেন আপনি এই জায়গা থেকে একটা কোশ্চেন পাবেন। দেখা যায় যে প্রতি রেসিডেন্সিতেই হেমোলাইটিক এনিমিয়া থেকে আমাদের কোশ্চেন থাকে। কিরকম কোশ্চেন থাকে? হয় হেমোলাইটিক এনিমিয়ার উদাহরণের কোশ্চেন, বা হচ্ছে দেখা যায় যে আমাদের হেমোলাইটিক এনিমিয়া যে কারো হয়েছে তার ইনভেস্টিগেশনে আমাদের কি কি চেঞ্জ হয়, বা এমন থাকতে পারে কারো হেমোলাইটিক এনিমিয়া হতে পারে কোনো কারণে, আমরা চিন্তা ভাবনা করতেছি, এটা কিন্তু ইনভেস্টিগেশন করে আগে আমরা তাকে, যেমন হচ্ছে তার কুমস টেস্ট আমরা জানতে পারি। হয় কুমস টেস্ট বা হেমোলাইটিক এনিমিয়ার উদাহরণ, বা কারো হেমোলাইটিক এনিমিয়া হলে তার ইনভেস্টিগেশন কি কি চেঞ্জ হবে, এই তিনটার যে কোনো একটা থেকে আমাদের কোশ্চেন আসবেই। এই জন্য তিনটাই হচ্ছে কি আমাদের ইনফিনিটি স্টার টপিকস। তো প্রথমে আমরা লেকচার 34 নম্বর পেজে চলে আসি হেমোলাইটিক এনিমিয়ার উদাহরণটা নিয়ে। হেমোলাইটিক এনিমিয়া, কারো যদি হেমোলাইটিক এনিমিয়া হয় তার উদাহরণগুলো পড়ার একটা নিয়ম আছে, ঠিক আছে? এটাকে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করি। কি কি ভাগ? একটা হচ্ছে ইনহেরিটেড, আর একটা হচ্ছে তার অ্যাকোয়ার্ড কারণ। ইনহেরিটেড বা তার জন্মগত যদি হতে হয়, আমরা জানি কি রেড সেল কি কি দিয়ে তৈরি হয়। আমি কি এটা আপনাদের বলেছি প্রথমেই? আমি কিন্তু লেকচার শুরুতেই বলেছি আমাদের রেড সেল হচ্ছে তিনটা জিনিস দিয়ে তৈরি হয়। কি কি? তার একটা মেমব্রেন থাকে, তার মধ্যে কিছু এনজাইম থাকে, তার মধ্যে হিমোগ্লোবিন থাকে। এখন জন্মগতভাবে তার যদি হেমোলাইসিস হতে, তার জন্মগতভাবে তিনটা যে কোনো একটা যদি নষ্ট হয় তাহলে তো সে হেমোলাইজড হয়ে যাবে। যদি তার হচ্ছে মেমব্রেনটা গোল আকার বা বাইকনকেভ না থাকে, স্ফেরোসাইড বা ইলিপ্টোসাইড থাকে, তখনই কি হয়ে যায়, সে হেমোলাইজড হয়ে যায়। বা তার মধ্যে যে এনজাইম ছিল পিকে বা পাইরুভেট কাইনেস বা G6PD, গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেস, ঠিক আছে, এইগুলো যদি ঠিকঠাক ভাবে না, তার মেটাবলিজম সে ঠিকঠাক ভাবে করতে, ফলে তার হেমোলাইসিস হয়। বা যদি এমন হয় যে তার মধ্যে হিমোগ্লোবিন যে থাকার কথা ছিল, তো হিমোগ্লোবিন তার স্ট্রাকচারটা ঠিকভাবে মেনটেন করতে পারে না, ফলে তার থ্যালাসেমিয়া বা একটুক্ষণ পরে পর সিকেল সেল ডিজিজ হয়। সেই ক্ষেত্রেও দেখা যায় তার হেমোলাইটিক এনিমিয়া হয়। তাই হেমোলাইটিক এনিমিয়া যার যদি কনজেনিটালি বা ইনহেরিটেড হতে তিনটা জায়গায় হতে পারে। তার মেমব্রেনের সমস্যার কারণে সে যদি গোল বা বাইকনকেভ না থাকে সেক্ষেত্রে হতে পারে। তার এনজাইমের মধ্যে কি পিকে বা পাইরুভেট কাইনেস, G6PD বা গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেসের ডিফিসিয়েন্সির কারণে হতে পারে। বা তার হিমোগ্লোবিন যদি নর্মাল না থাকে, অ্যাবনর্মাল স্ট্রাকচার মেনটেন করে, যেমন হচ্ছে থ্যালাসেমিয়া বা সিকেল সেল ডিজিজ হলে তার ক্ষেত্রে হেমোলাইটিক এনিমিয়া হয়। এটা তো গেল তার হচ্ছে জন্মগত কারণে। এখন আসি তার অ্যাকোয়ার্ড কারণে। তার নিজের কারণে কিভাবে হতে পারে? তার নিজের কারণে দুইভাবে হতে পারে। একটা হচ্ছে তার নিজের শরীরের মধ্যে কোনো অ্যান্টিবডি গ্রো করলো, বা তার শরীরের মধ্যে অ্যান্টিবডি গ্রো করা ছাড়া। নন ইমিউন কজের মধ্যে আবার বিভিন্ন রকম আছে। কি কি? মেকানিক্যাল কজ, যেমন প্রস্থেটিক বাল্বের ক্ষেত্রে, বা ইনফেকশন হলে ম্যালেরিয়া, বা হচ্ছে যদি কোনো কেমিক্যাল তার শরীরে থাকে যেমন কপার, বা তার অ্যাকর্ড অ্যাবনর্মাল মেমব্রেন হলে যেমন পিএনএইচ বা পার্কিনসন নকটার্নাল হিমোগ্লোবিনের হলে তারা হেমোলাইটিক এনিমিয়া হতে পারে। বা তার শরীরে যদি অ্যান্টিবডি গ্রো করে, কিভাবে গ্রো করতে পারে? তার শরীরে অটো বা নিজে নিজে অ্যান্টিবডি গ্রো করতে পারে, বা এলো বা বাইরে থেকে কোনো অ্যান্টিবডি যদি তার শরীরে, কিভাবে দিতে পারি? ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে, বা মা থেকে যদি বাচ্চার শরীরে হেমোলাইটিক ট্রান্সফিউশনের মাধ্যমে হয়, সেই ক্ষেত্রে এসডিএন হতে পারে। তো এইগুলো উদাহরণ। এর মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ উদাহরণ যেটা অটো, আপনার শরীরে নিজে নিজে তৈরি হয়, এটা দুইভাবে তৈরি হতে পারে। কি কি? একটা ওয়ার্ম অ্যান্টিবডি, আর একটা হচ্ছে কোল্ড অ্যান্টিবডি। এই উদাহরণগুলো আমাদের কিন্তু পরীক্ষা আসে, এটা কিন্তু আমাদের একটু জানতে হবে। এটা যদি আমি জানতে চাই তাহলে এইভাবে আমি কিন্তু একটু মনে রাখতে পারি কিনা একটু দেখি। হ্যাঁ, যেমন আমাদের ওয়ার্ম অ্যান্টিবডি আছে কিছু, কোল্ড অ্যান্টিবডি আছে কিছু, তাই তো? ওয়ার্ম অ্যান্টিবডিকে কেন ওয়ার্ম অ্যান্টিবডি বলা হয়? কারণ সে একটা শরীরের টেম্পারেচার যেটা আছে মানুষের, সেই টেম্পারেচার সে তৈরি করতে পারে অ্যান্টিবডি। মানুষের সুস্বাভাবিক মানুষের টেম্পারেচার কত? 37°C। সেই টেম্পারেচারে যদি অ্যান্টিবডি গ্রো করে তাকে বলি আমরা ওয়ার্ম অ্যান্টিবডি। আর যদি 37-এর কম বা 4°C করে সেক্ষেত্রে তাকে বলি আমরা কোল্ড অ্যান্টিবডি। এখন ওয়ার্ম অ্যান্টিবডিটা আবার কোন ধরনের ইমিউনোগ্লোবিন দিয়ে তৈরি হয়? সেটা সাধারণত ইমিউনোগ্লোবিলিন জি দ্বারা তৈরি হয়। কিন্তু কোল্ড অ্যান্টিবডি যেটা আছে সেটা কি দ্বারা তৈরি হয়? সেটা হচ্ছে আমাদের ইমিউনোগ্লোবিলিন এম দ্বারা তৈরি হয়। এখন আমাদের এই তো গেল হচ্ছে ওয়ার্ম অ্যান্টিবডি, কোল্ড অ্যান্টিবডি, টেম্পারেচার, এবং তারা কি কি অ্যান্টিবডি গ্রো করে, তার উদাহরণ কি কি। তার উদাহরণগুলো মনে রাখার জন্য 3টে স্টেপ মনে রাখবেন। কি কি? 1 নম্বর হচ্ছে ম্যালিগন্যান্সি, 2 নম্বর মনে রাখবেন ভাইরাল ইনফেকশন,
3 নাম্বার মনে রাখবেন অটোইমিউন ডিজিজ। তো দেখা যায় যে ম্যালিগনেন্সির মধ্যে যে লিউকোমিয়া আছে, যে লিউকোমিয়া একটু ভুল হয়ে গেছে, লিম্ফোমা যে আছে ম্যালিগনেন্সি, সেটাতে আমাদের মেনলি কোল্ড অ্যান্টিবডি ডেভেলপ করে। কিন্তু ওয়ার্মের ক্ষেত্রে লিম্ফোমা প্লাস আদার্স ম্যালিগনেন্সি, বিশেষ করে হচ্ছে সলিড অর্গানে, যেমন হচ্ছে লাং, কোলন, কিডনি, ওভারি, থাইমাস, এইগুলোর ম্যালিগনেন্সিতে হচ্ছে আমাদের ওয়ার্ম অ্যান্টিবডি। মনে রাখবেন এইভাবে কোল্ডের ক্ষেত্রে মেনলি লিম্ফোমা, আর হচ্ছে ওয়ার্মের ক্ষেত্রে লিম্ফোমা প্লাস আদার্স ম্যালিগনেন্সি তৈরি করে। আর হচ্ছে ভাইরাল, মনে রাখবেন যত ধরনের ভাইরাল ইনফেকশন আছে, অল ভাইরাল ইনফেকশন আমাদের হচ্ছে কোল্ড অ্যান্টিবডি ডেভেলপ করে, এক্সেপ্ট একটা, সেটা হচ্ছে এইচআইভি ভাইরাস দিয়ে শুধুমাত্র আমাদের ওয়ার্ম অ্যান্টিবডি ডেভেলপ করে, আর বাকি সবগুলো দিয়ে হচ্ছে কোল্ড অ্যান্টিবডি ডেভেলপ করে। আর অটোইমিউন ডিজিজ কোনগুলো? অটোইমিউন ডিজিজ হচ্ছে এসএলই, রিউমাটয়েড আর্থ্রাইটিস, ঠিক আছে। তো এরা হচ্ছে আমাদের ওয়ার্ম ডেভেলপ করে, কোল্ডের ক্ষেত্রে তারা এই ধরনের কোনো কিছুই করে না। দেখেন এট গ্লান্সে হচ্ছে ওয়ার্ম অ্যান্টিবডি এবং কোল্ড অ্যান্টিবডি, যেটা সামনে একটুক্ষণ পরে আপনি আবার আপনাদেরকে রিডিং দেখাবো, তার আগেই একসাথে আমি এখানে পড়াই দিচ্ছি। একটা হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, আর একটা 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তৈরি হয়, যে ইমিউনোগ্লোবিন জি দ্বারা, এবং কোল্ড হচ্ছে ইমিউনোগ্লোবিন এম দ্বারা তৈরি করে। যার উদাহরণগুলোর মধ্যে মনে রাখার জন্য 3টে স্টেপ, একটা হচ্ছে ম্যালিগনেন্সি, একটা হচ্ছে ভাইরাল, আর একটা হচ্ছে অটোইমিউন। অটোইমিউনটা মেনলি ওয়ার্ম অ্যান্টিবডি ডেভেলপ করে, কোল্ডের ক্ষেত্রে করে না। ভাইরাল ক্ষেত্রে সবাই হচ্ছে কি করে? কোল্ড, এক্সেপ্ট ওয়ান, যেটা কি এইচআইভি। আর হচ্ছে ম্যালিগনেন্সির ক্ষেত্রে লিম্ফোমা হচ্ছে আমাদের কোল্ড অ্যান্টিবডি ডেভেলপ করে, এবং এই লিম্ফোমাই আবার হচ্ছে ওয়ার্মও করতে পারে। সাথে আমাদের অন্যান্য যে সলিড অর্গান আছে, যেমন হচ্ছে কিডনি, লাংস, কোলন, আমাদের হচ্ছে ওভারি, থাইমাস, এর ম্যালিগনেন্সি গুলোতেও আমাদের কি ডেভেলপ করে? ওয়ার্ম অ্যান্টিবডি ডেভেলপ করে। ওকে, এবং এইভাবেই হচ্ছে আমাদের উদাহরণটা পড়লেই হয়ে যায়। দেখেন এতে হয়ে গেল কি, আমাদের হচ্ছে ইনহেরিটেড হয়ে গেল, এবং অ্যাকোয়ার্ডের অটো অ্যান্টিবডির উদাহরণগুলো চলে আসলো। দেখেন এখানে হচ্ছে কি আমাদের সব ধরনের ভাইরাল ইনফেকশন, সাথে হচ্ছে লিম্ফোমা, আর এখানে হচ্ছে আমাদের অটোইমিউন ডিজিজ গুলো, আর সাথে হচ্ছে আমাদের যে লিম্ফোমা প্লাস আদার ম্যালিগনেন্সি গুলো, আর আদার্স এর মধ্যে আলসারেটিভ কোলিটিস, এবং একটা মাত্র ভাইরাল ইনফেকশন হয়, সেটা হচ্ছে এইচআইভি। ওকে, তার পরবর্তীতে আমরা আসি যে কারো হচ্ছে হেমোলাইটিক অ্যানিমিয়া হয়ে গেল, যেটা আমাদের হচ্ছে লেকচারের 33 নম্বর পেজে একবার সবার নিচে দেওয়া আছে, ইনফিনিটি স্টার। হেমোলাইটিক অ্যানিমিয়া হয়ে গেল, কারো হেমোলাইটিক অ্যানিমিয়া হলো, ইনভেস্টিগেশন করে আপনি কিভাবে বুঝতে পারবেন যে তার হেমোলাইটিক অ্যানিমিয়া হয়েছে? আপনি চাইলে দুইটাই অ্যাপ্লাই করেন, একটা যে বুঝে বুঝে পড়তে পারেন, আর একটা হচ্ছে শর্টকাট ওয়ে আছে। আগে আসলে আমরা বুঝে বুঝে পড়ি। এখন হচ্ছে কারো হেমোলাইসিস যদি হয়, দেখা যায় তার হচ্ছে একটা ভঙ্গুর একটা আরবিস থেকে, সেটা খুব দ্রুত ভেঙে যায়, হেমোগ্লোবিন আলাদা হয়ে যায়, যেখান থেকে কিনা আমাদের হিম থেকে আয়রন হচ্ছে এবং বিলিবার্ডিন তৈরি হয়, যার মধ্যে আয়রনটা আমার স্টোরেজ থেকে যায়, এবং সেই বিলিবার্ডিন থেকেই হচ্ছে আমাদের বিলিরুবিন আসে, যেটা মেনলি আনকনজুগেটেড অবস্থায় থাকে, এবং সেটা অ্যালবুমিনের সাথে কম্বাইন করে পরবর্তী আমাদের ইউরিন এবং স্টার্কোবিলিরুবিন এবং ইউরোবিলিনোজেন আকারে বের হয়ে যায়। ঠিক আছে, তো এইভাবেই হচ্ছে আমাদের হচ্ছে একটা রেড সেল এখান থেকে আস্তে আস্তে ফেট হয়ে ভাঙতে ভাঙতে ধ্বংস হয়ে যায়। তাহলে হচ্ছে যে কারো যদি হেমোলাইসিস হয়ে যায়, হেমোলাইটিক অ্যানিমিয়া হয়, তার ইনভেস্টিগেশনে কি পাবো? তার হিমোগ্লোবিন লেভেলটা কম পাবো, তার আনকনজুগেটেড বিলিরুবিন যেহেতু হয়ে যাচ্ছে, বারবার ভাঙছে, বারবার হচ্ছে, তাহলে সেটা বেড়ে যাবে, ইউরোবিলিনোজেন বেশি হবে। এখন কারো যদি রেড সেল বারবার ভাঙে, আমাদের শরীর চেষ্টা করবে কি, আমাদের যে সেল ছিল, আমাদের যে মাতৃ সেল বা স্টেম সেল ছিল, সে বেশি বেশি স্টিমুলেট হয়ে বেশি বেশি তৈরি করার চেষ্টা করবে, তাই তো? এখন সে যদি তাই করে, আমরা কিন্তু তখন পড়েছিলাম একটা রেটিকুলোসাইট নামের সেল, যদি তার বেশি বুঝতে হবে তার স্টেম সেলটা স্টিমুলেট হয়েছে। তো দেখা যায় যদি কারো ভেঙে যায়, সেই ক্ষেত্রে দেখা যায় তার রেটিকুলোসাইট যে সেলটা, সেটাও হচ্ছে ইনক্রিজ করে। ফলে হচ্ছে কারো যদি হেমোলাইটিক অ্যানিমিয়া হয়, তার মধ্যে হিমোগ্লোবিন কমে, রেটিকুলোসাইট বাড়ে, আনকনজুগেটেড বিলিরুবিন বাড়ে, ইউরোবিলিনোজেন বাড়ে। আসেন আমরা যাই হচ্ছে আমাদের স্লাইডে, এই স্লাইডটা যেটা আপনার কোশ্চেন এসেছে, যে হিমোগ্লোবিন লেভেল তার কমে যায়, আনকনজুগেটেড বেড়ে যায়, আমাদের রেটিকুলোসাইট বেড়ে যায়, ইউরোবিলিনোজেন বেড়ে যায়, ল্যাকটোড ডিহাইড্রোজেনেস বেড়ে যায়।
এটা তো হচ্ছে বুঝে বুঝে পড়লেন। এখন পরীক্ষার সময় কিন্তু এত সময় পাওয়া যায় না, তখন আপনি কিভাবে মনে রাখবেন? তখন আপনি মনে রাখার জন্য একটা শর্টকাট ওয়ে, এটা জাস্ট মনে রাখার জন্য, আর কিছু না। যে মনে রাখবেন আসলে আমাদের যখন হেমোলাইটিক এনিমিয়া হয় তখন আসলে মেনলি জানছে কোনটা বাড়ে কোনটা কমে। মনে রাখবেন আসলে আমাদের দুইটা জিনিস কমে আর বাকি সব জিনিস বাড়ে কোথায়? হেমোলাইটিক এনিমিয়া। কি কমে? কমে হচ্ছে আমাদের হিমোগ্লোবিন সাহেব, আর কমে আমাদের শুধু হ্যাপ্টোগ্লোবিন সাহেব। এছাড়া বাকি সব কিছু আমার মানে রেটিকুলোসাইট, বিলিরুবিন, ইউরোবিলিন, ল্যাকটেট ডিহাইড্রোজেনেস, আমাদের মেথাঅ্যালবুমিন, হিমোগ্লোবিন, ইউরিনারি হেমোসিডারিন সবগুলোই কি হয়ে যায়? আমাদের বেড়ে যায়। এটা শর্টকাট ওয়ে। আচ্ছা, আরেকটা জিনিস আসলে একটু আমাদের মনে রাখা দরকার, যে আমাদের আসলে সবসময় তো আসলে সহজ কোশ্চেন আসে না, মাঝে মাঝে উল্টাপাল্টা কিছু কোশ্চেন আসে, ঠিক আছে? তো হচ্ছে এই ডান পাশের যে ইয়াটা আছে এটা তো ইনফিনিটি স্টার বললাম, এটা আসছে আমাদের লাস্ট রেসিডেন্সিতে। এখন আরেকটা কোশ্চেন হচ্ছে আমাদের ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস হয়েছে বা এক্সট্রাভাস্কুলার হেমোলাইসিস কারো হয়েছে কিনা, এটা হচ্ছে উদাহরণগুলো, যেটা হচ্ছে কিনা আমাদের আসলে ওইভাবে আসলে ঠিকঠাক ভাবে লেখা নাই, খালি কি কারণে ইন্ট্রাভাস্কুলার হতে পারে লেখছে সেটা, আর এক্সট্রাভাস্কুলার কি কারণে হতে পারে সেটা লেখা আছে। মনে রাখবেন একটা জিনিস, একবার একটা এসবি আসছিল, যদি কারো ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস হয়েছে না এক্সট্রাভাস্কুলার হেমোলাইসিস হয়েছে, এটা আপনি কিভাবে বের করতে পারেন, কোন ক্লিনিক্যাল ফিচার দিয়ে? মনে রাখবেন ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিসের ক্ষেত্রে আমাদের ভেসেলের মধ্যে যখন থাকে, সে যখন হেমোলাইসিস হয়ে যায় তখন সে ইউরিনে দেখা যায় হেমাচুরিয়া দেখা যায়, সে হেমাচুরিয়া। কিন্তু যখন সে এক্সট্রাভাস্কুলার হয়, ভেসেলের বাইরে হয়, কোনো অর্গানের ভিতরে, তখন সে সেখানেই থেকে যায়, ফলে সে আসে না আর ভেসেলের মধ্যে ইউরিনেও আসে না, ফলে তার হেমাচুরিয়াও থাকে না। তাহলে হেমাচুরিয়া দেখে আমি বুঝতে পারি কারো ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস হয়েছে না এক্সট্রাভাস্কুলার হেমোলাইসিস হয়েছে। দেখবেন এক্সট্রাভাস্কুলার হেমোলাইসিসের কারণে, যে যদি কারো থ্যালাসেমিয়া হয়ে থাকে তার কিন্তু কোনো হেমাচুরি হয়ে থাকে, তার অর্গানে হচ্ছে এটা ভেঙে যায়, ভেঙে হচ্ছে সেই স্প্লিনের মধ্যে গিয়ে বসে থাকে চুপচাপ করে, আর এটা আমরা কোনো হেমোলাইসিস পাই না। আসলে উদাহরণগুলো ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস উদাহরণগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? যে মেকানিক্যাল অটোইমিউন হেমোলাইটিক যদি অ্যানিমিয়া হয়ে থাকে, মেকানিক্যাল কারণে হয়ে থাকে, তখন হচ্ছে ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস। এছাড়াও ট্রান্সফিউশন যদি করে, বা পিএনএইচ পার্সোনাল নকচারাল হিমোগ্লোবিনুরিয়া বা ইনফেকশন বা স্নেক বাইটের সময় আমরা হচ্ছে তাদের হেমোলাইসিউরিয়া পাই, এবং তাদেরকে উদাহরণ হচ্ছে কিসের? ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস। আর এক্সট্রাভাস্কুলার হেমোলাইসিস কোথায় হয়? হিমোগ্লোবিনোপ্যাথিস, যেমন হচ্ছে কি, যেমন হচ্ছে থ্যালাসেমিয়া, যেমন হচ্ছে সিকেল সেল এনিমিয়া। এছাড়াও এনজাইমোপ্যাথিস, যেমন হচ্ছে কি, যেমন হচ্ছে গ্লুকোজ 6% ডিহাইড্রোজেনেস বা পাইরুভেট কাইনেজ যদি কারো ডিফিসিয়েন্সি হয় তার ক্ষেত্রেও এক্সট্রাভাস্কুলার হেমোলাইসিস, বা যদি কারো মেমব্রেন ডিফেক্ট হয় সেই ক্ষেত্রেও তার এক্সট্রাভাস্কুলার হেমোলাইসিস হয়। জিনিসটা একটা সহজ সমীকরণে যদি আনতে চাই, কারো ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস হচ্ছে না এক্সট্রাভাস্কুলার হেমোলাইসিস হচ্ছে, কিভাবে বলতে পারি বলেন তো? বলতে পারি কিনা এইভাবে, এই উদাহরণ দেখে, যে ইনহেরিটেড যেসব কারণ আছে, ইনহেরিটেড যেসব কারণগুলো আছে সেইগুলোর কারণে আমাদের ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস হয়। আর হচ্ছে আমাদের যে নিজের কারণে, আমাদের শরীরের নিজের কারণে আমাদের অটো অ্যান্টিবডি ডেভেলপ করে, বা হচ্ছে আমাদের ইমিউন এবং নন ইমিউন বা একত্রে যদি বলি অ্যাকোয়ার্ড কারণে যেই হচ্ছে ইয়াটা হয়, হেমোলাইসিসটা হয়, সেটাকে বলি ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস, ঠিক আছে? তাইলে হচ্ছে আমাদের হচ্ছে অ্যাকোয়ার্ড কারণে আমাদের হচ্ছে ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস, আর হচ্ছে এক্সট্রাভাস্কুলার হেমোলাইসিস কি কারণে হয়? ইনহেরিটেড কজের কারণে। তাহলে উদাহরণগুলো এইভাবে আপনি সহজে মনে রাখতে পারেন, এর জাস্ট জানার জন্য, হ্যাঁ? কারণ আসলে কোশ্চেন কঠিন হচ্ছে, তো কখন যে কোথা থেকে আসে বলা মুশকিল, এই জন্য এটা একটু পড়বেন এইখানে থেকেই। ওকে, তারপরে রেড সেল মেমব্রেন ডিফেক্ট, যেটা নিয়ে লাস্ট হচ্ছে ডিপ্লোমায় আসলে আমাদের কোশ্চেন এসেছিল, যে কারো রেড সেল এনজাইমের যে আছে পিকে বা গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজিনেস, ঠিক আছে? এখন যদি এই গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেন ডিফিসিয়েন্সি হয়ে থাকে, ঠিক আছে, কখন সে হেমোলাইসিস দেখাবে, কোন কোন ওষুধ খেলে বা কি কি করলে সে হেমোলাইসিস দেখাবে, এই কোশ্চেনটা আমাদের এসেছে, যেটা আমাদের লেকচার শিটের 39 নম্বর পেজে দেওয়া আছে। মেইনলি যে G6PD বা গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজিনেস যে আছে, সে হচ্ছে আমাদের শরীরের এইচএমপি শান্ট যেটা আছে, এইচএমপি শান্ট যেটা আপনার বায়োকেমিস্ট্রিতে পড়েছেন, এইচএমপি শান্ট আছে, তার হচ্ছে সে কিন্তু একটা গুরুত্বপূর্ণ এনজাইম, বা যাকে আমরা বলি পিভোটাল এনজাইম। তো সেই পিভোটাল এনজাইম যদি সাধারণত ডিফেক্ট দেখা যায় কখন, যদি কারো এক্স-লিঙ্কড রিসেসিভ ডিজিজ হয়ে থাকে। মেইনলি এই হচ্ছে আমাদের
গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ যে ইয়াটা আছে, যেটা নিয়ে আমরা আসলে এখন পড়াশোনাটা করতেছি, এখানে হচ্ছে মেমব্রেন ডিফেক্টের হচ্ছে আমরা G6PD নিয়ে কিন্তু পড়তেছি, G6PD। যে ওইখানে দেখা যায় যে মেনলি হচ্ছে এখানে এফেক্টেড দেখা যায় মেলরা হয়, ফিমেলরা তার কেরিয়ার থাকে। তো হচ্ছে সেই ক্ষেত্রে দেখা যায় কি তাদের মধ্যে হেমোলাইসিস হয়। যেহেতু আমরা পড়েছি G6PD যদি কারো ডিফিসিয়েন্সি থাকে, তার হচ্ছে যে এনজাইমেটিক কারণগুলো থাকে সেইগুলো সে মেনটেন করতে পারে না। যেমন বিভিন্ন ড্রাগস যখন সে ইনটেক করতে যায় তখন দেখা যায় সে এটা যেহেতু মেনটেন করতে পারে না সেই রেড সেলের মধ্যে, তো সেই রেড সেলটা ভেঙে যায়, ফলে হেমোলাইসিস পাই। কখন কখন এরকম হয় যদি কেউ অ্যানালজেসিয়া, অ্যান্টি ম্যালেরিয়া, অ্যান্টিবায়োটিক এবং হচ্ছে কুইনিডাইন, আমাদের ভিটামিন কে, ড্যাপসন এগুলো ইনটেক করে তখন আমাদের হয়, যেটা আমাদের কোশ্চেন হিসেবে এসেছে। এছাড়াও হচ্ছে যদি কারো ইনফেকশন থাকে বা নিউনেটাল জন্ডিস হয়, সেই ক্ষেত্রেও ইনফেকশন, নিউনেটাল জন্ডিস বা কারো যদি ক্রনিক হচ্ছে হেমোলাইসিস, সেই ক্ষেত্রেও এই হচ্ছে গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ ডিফিসিয়েন্সি থাকলে কি হতে পারে, এই হেমোলাইসিস। কোশ্চেনটা এসেছে G6PD ডিফিসিয়েন্সিতে হেমোলাইসিস হতে পারে কোন কোন কারণে, এই ড্রাগসগুলো ইনটেক করার কারণে এবং এটার কারণে এরা হচ্ছে HMP শান্ট মেনটেন করতে পারে না, ফলে হচ্ছে তারা হেমোলাইসিস ঘটায় দেয় এবং তারা কোনো কাজেই লাগে না। তারপরে আসি আমাদের 38 নম্বর পেজে, যে কারো কুমস টেস্ট। কুমস টেস্ট কখন পজিটিভ আসে? আমাদের কুমস টেস্ট আমরা দুই ভাবে করতে পারি, একটা ডিরেক্ট, একটা ইনডিরেক্ট। জাস্ট তার উদাহরণ একটা ইনফিনিটি স্টার টপিক্স, যে মেইনলি হচ্ছে যদি কারো অটোইমিউন হেমোলাইটিক এনিমিয়া হয়, হেমোলাইট ডিজম নিউবর্ন ট্রান্সফিউশন রিঅ্যাকশন, সেই ক্ষেত্রে আমরা ডিসিটি পজিটিভ পাই। আর হচ্ছে ইনডিরেক্ট কুমসটে বা আইসিটিতে আমরা পজিটিভ পাই অ্যান্টিবডি স্ক্রিনিং বা মায়ের স্ক্রিনিং করি অ্যান্টিবডি আসছে কিনা, যেটা হচ্ছে তার নিউবর্নের যদি যায়, তার হচ্ছে নিউবর্নের কি হতে পারে, হেমোলাইটিক এনিমিয়া হতে পারে, এরকম হতে পারে কিনা এটা আমরা কুমস টেস্টটা করতে পারি। এই জন্য একটা উদাহরণ অবশ্যই পড়তে হবে। আপনি নিশ্চিত থাকেন আপনার পরীক্ষা 3টার যে কোনো একটা আসবে কুমস টেস্টের উদাহরণ বা হেমোলাইটিক এনিমিয়ার উদাহরণ, বা কারো হেমোলাইটিক এনিমিয়া হয়ে গেলে তার ইনভেস্টিগেশনে আপনি কি কি হলমার্ক ফিচার পাবেন। নিশ্চিত থাকেন এই 3টা কোশ্চেনের একটা আপনার পরীক্ষায় আসতে যাচ্ছে। তারপরে আসেন যে এই জিনিসগুলো অলরেডি আপনাদেরকে আমি পড়িয়ে ফেলেছি, যেটা হচ্ছে আমাদের লেকচার শিটে হচ্ছে দেয়া আছে 45 নম্বর পেজে। অটোইমিউন হেমোলাইটিক এনিমিয়া, যার মধ্যে হচ্ছে ওয়ার্ম অ্যান্টিবডি কত টেম্পারেচারে থাকে, সে কোন ইমিউনোগ্লোবিন দ্বারা তৈরি হয়, আমাদের কোল্ড অ্যান্টিবডি কোন টেম্পারেচারে তৈরি হয়, ইমিউনোগ্লোবিন কোনটা দ্বারা সে তৈরি হয়, যেটা অলরেডি আমি আপনাদেরকে পড়িয়ে ফেলেছি, ঠিক আছে। এবং ওয়ার্মের হচ্ছে উদাহরণগুলো এবং হচ্ছে কোল্ডের উদাহরণগুলো অলরেডি এগুলো কিন্তু ওইখানেই পড়ানো হয়ে গেছে। তারপরে আসেন আমরা রেড সেলে আজকে সর্বশেষ এই স্লাইডটি দিয়ে আমরা রেড সেল শেষ করব, তারপর আমরা হোয়াইট সেলে চলে যাব। আসেন রেড সেলের সর্বশেষ স্লাইড, সিকেল সেল ডিজিজ। তো আমাদের একবার কোশ্চেন এসেছিল রেসিডেন্সি একবার, কারণ সিকেল সেল যে ডিজিজ হয় তার ক্লিনিক্যাল ফিচার আমরা কি কি পাবো। এখন হচ্ছে আমাদের সিকেল সেল ডিজিজ আসলে কি হয়। সিকেল সেল ডিজিজ আমাদের হয় কি, যে আমাদের কিছু প্যাথোলজিক্যাল হিমোগ্লোবিনের কথা বলেছে, কি ছিল, এস ছিল, সি ছিল, ডি ছিল। এই হিমোগ্লোবিন এস এর কারণেই আমাদের সিকেল সেল ডিজিজ হয়। এখানে কি হয়, এখানে হয় আমাদের সাধারণত আরবিসিটা গোল হওয়ার কথা, কিন্তু হিমোগ্লোবিন এস থাকলে সে গোল না হয়, সে একটা পাতার মতো দেখতে হয়, যাকে বলি আমরা সিকলিং। তো এই সিকলিং থাকার কারণে আমাদের রেড সেলের মেইন কাজ ছিল অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ক্যারি করা। তো সে দেখা যায় আমাদের লাংস থেকে অক্সিজেন ক্যারি করে সে হচ্ছে আমাদের বিভিন্ন সেলে বা অর্গানে নিয়ে যায়, কিন্তু সেই অর্গান থেকে কার্বন ডাইঅক্সাইড সে ক্যারি করে যে লাংসে নিয়ে আসার কথা ছিল সেইটা কিন্তু সে আর করতে পারে না, ফলে একটা অসম্পূর্ণ সে কাজ করে। এই কাজের জন্য সে যখন বিভিন্ন অর্গানে গিয়ে অক্সিজেন নিয়ে গেল, সে তার পারপাস সার্ভ করে সেখানে বসে থাকে, বসে থাকতে তার বয়স হয়ে যায়, তার বয়স সীমা শেষ হয়ে যাওয়ার কারণে সে ভেঙে যায় বা হেমোলাইসিস হয়ে যায় এবং রক্তক্ষরণ দেখা যায় ওই জায়গায়। সেটা যদি ব্রেনে হয় ব্রেনে, সেটা যদি চোখে হয় চোখে, সেটা যদি লাংস হয় লাংসে, সেটা হচ্ছে হার্টে হয় হার্টে। তো বিভিন্ন জায়গায় যখন সে এরকম হেমোলাইসিস হয়, সেরকম হেমোলাইটিক ফিচারগুলো আমরা বিভিন্ন অর্গানে পাই। তাহলে এখান থেকে আমরা জানলাম কি হিমোগ্লোবিন এস এর কারণে সিকেল সেল ডিজিজ হয়, সেইখানে হচ্ছে তার আরবিসটা সিকলিং হয়, এর ফলে সে দেখতে গোল আকার বা বাইকনকেভ আকার না হয়, সে দেখতে পাতার মতো বা সিকলিং হয়। সে অক্সিজেন ক্যারি করে লাংস থেকে সেল বা অর্গান নিতে পারে, সেল বা অর্গান থেকে সে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ক্যারি করে, তার আনার ক্যাপাসিটি থাকে না।
ঠিক আছে। এখন সে যদি এরকম হেমোলাইসিস ঘটায়, সেখানে ব্রেনের ক্ষেত্রে তার সাবঅ্যারাকোনাইড হেমোরেজ হয়, তার কার্ডিয়াক ক্ষেত্রে সিকেল মায়োকার্ডিয়াম হয়, তার লাংসের জন্য সিকেল চেস্ট সিনড্রোম হয়, তার হচ্ছে যখন হ্যাপাটিটে বা হচ্ছে লিভারে হয় তার হচ্ছে হ্যাপাটিক সিকুয়েস্ট্রেশন হয়, যখন রেনালে হয় তার হেমাচুরিয়া হয়, যখন সে বোনসের ক্ষেত্রে হয় সেখানে তার হচ্ছে ভার্টিব্রাল কোলাপস, অস্টিওপোরোসিস, এভাস্কুলার নেক্রোসিস হতে পারে। এবং এই ক্লিনিক্যাল ফিচারগুলো এখান থেকে পড়তে হবে। তো এখান থেকে একবার যেহেতু কোশ্চেন আসছে, এটা জাস্ট একবার একটু দেখবেন, এটা 1 স্টার, এত জোরাজুরি করার কিছু নেই এখান থেকে, ঠিক আছে। ওকে, এই ছিল মোটামুটি আরবিসি নিয়ে আজকের মোটামুটি সংক্ষিপ্ত আলোচনা। যেহেতু আরবিসি আসলে অনেক কোশ্চেন আসে, এই জন্য আসলে এগুলি একটু পড়তেই হয়। আর হচ্ছে তারপরে আপনারা দেখবেন যে একটা পিএনএস নামে একটা টপিক, এটা আসলে আমাদের আসলে ফিজিওলজি হিসেবে আমাদের আসলে সবার জন্য আসে না। এটা হচ্ছে যারা পেডিয়াট্রিক্স এর পরীক্ষা দিচ্ছেন, আপনার পেডিয়াট্রিক্স যখন পড়বেন ফ্যাকাল্টি, সেই পিএনএসটা ওইখানে অনেক পড়বেন। আসেন আমরা আসি আমাদের পরবর্তী আরেকটা টপিকস, ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেলে। তো হোয়াইট ব্লাড সেল আমরা জানি, হোয়াইট ব্লাড সেলকে আমরা ক্লাসিফাই করি দুই ভাগে, একটা হচ্ছে গ্র্যানিউল থাকা, একটা না গ্র্যানিউল থাকা অবস্থায়। যদি গ্র্যানিউল যদি না থাকে তাকে আমরা কি বলি, অ্যাগ্রেনিউলোসাইট, আর গ্র্যানিউল থাকলে গ্র্যানিউলোসাইট। গ্র্যানিউলোসাইট মেনলি কি বেন বলি একত্রে তাদেরকে, বেন, বেজোফিল, ইউসিনোফিল, নিউট্রোফিল। আর অ্যাগ্রেনিউলোসাইট লিম্ফোসাইট এবং মনোসাইটকে হচ্ছে বলা গ্র্যানিউলোসাইট, কারণ তাদের মধ্যে গ্র্যানিউল থাকে বা দানা থাকে। তার প্রপার্টি তিনটা কি কি, ডায়াবেটিস এবং মুভমেন্টের মধ্যে সে চলাচল করে এবং ট্যাবসিস সে করে থাকে। এবং হোয়াইট ব্লাড সেলের ফাংশন কি, সে মেনলি ফ্যাগোসাইটোসিস, অ্যান্টিবডি ফর্মেশনে আমাদেরকে হেল্প করে। এছাড়াও হচ্ছে সে কি করে, আমাদের স্ক্যাভেঞ্জার হিসেবে কাজ করে, সে অ্যান্টিহিস্টামিনের ফাংশন করে, সে ফাইব্রোব্লাস্ট ফর্মেশনে আমাদেরকে হেল্প করে। একবার জাস্ট ফাংশন অফ ডাব্লিউবিসিটা জাস্ট পড়বেন, আর কিছু না। এটা নিয়ে ইয়া নাই, এটা ওইভাবে কোশ্চেন আসেনি, জাস্ট জানার জন্য। আসেন আমাদের যে বিভিন্ন রকম হোয়াইট সেল আছে, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল, তার কাদের মধ্যে, ঠিক আছে, কাদের মধ্যে কয়টা করে নিউক্লিয়াস থাকে। যেমন হচ্ছে আমাদের নিউট্রোফিলে সাধারণত 2 থেকে 5টা নিউক্লিয়াস থাকে, কিন্তু ইউসিনোফিলের ক্ষেত্রে আমাদের নিউক্লিয়াসটা বাইলোবড হয়ে থাকে, ঠিক আছে। আর বেজোফিলের ক্ষেত্রে এইরকম কোনো কিছু থাকে না। এখন হচ্ছে আমাদের সবচেয়ে বড় হোয়াইট সেল কোনটা, আমাদের সবচেয়ে বড় হোয়াইট সেলের নাম হচ্ছে মনোসাইট। এবং লিম্ফোসাইট আমাদের শরীরের ইমিউনিটির জন্য একটা গুরুত্বপূর্ণ সেল, যে কিনা আমাদের হিউমোরাল ইমিউনিটি এবং সেলুলার ইমিউনিটি মেনটেন করে, যথাক্রমে বি সেল এবং টি সেল। আসেন আমাদের এই হোয়াইট ব্লাড সেলের সব সময় যেখান থেকে কোশ্চেন আসতেছে, ইনফিনিটি টু দ্য পাওয়ার ইনফিনিটি স্টার একটা টপিকস, যেটা কিনা আপনাদের লেকচার শিটের 53 নম্বর পেজে আছে। 53 নম্বর পেজে ইনফিনিটি স্টার অবশ্যই ভালো করে একটু পড়তে হবে। এবং কি পড়বেন, কোন টপিকস আসলে বাদ দেওয়া যাবে না। নিউট্রোফিলিয়া, নিউট্রোপেনিয়া, ইসোনোফিলিয়া, বেজোফিলিয়া, মনোসাইটোসিস, লিম্ফোসাইটোসিস, লিম্ফোপেনিয়া, ঠিক আছে। সবগুলো থেকে আসলে ঘুরে ফিরে আসে, কখন বারে কখন কমে আমাদের এই কোশ্চেনটা আসে। এবং আমি দেখে এসেছি যে লিউকোসাইটোসিস এবং হচ্ছে ইসোনোফিলিয়া কিন্তু আমাদের কোশ্চেন হিসেবে এসেছিল লাস্ট আর কি রেসিডেন্সি এবং ডিপ্লোমা, এবং এটা ভালো করে অবশ্যই পড়তে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে আসলে কিভাবে এটা পড়বো, এটা এইভাবে আসলে পড়াটা আসলে গদ্যভাবে পড়ে একটু কঠিন। এই জন্য চাইলে আপনারা একটা শর্টকাট একটা ওয়ে করতে পারেন। আমি সাধারণত এভাবে পড়ি যে একই সাথে হচ্ছে আমার নিজের পার্সোনালও পড়াশোনা হয়ে যাবে, এবং সাথে হচ্ছে আমি যখন রোগী দেখবো তখন আমার জন্য সুবিধা হবে। কিভাবে, এখন হচ্ছে আমার হোয়াইট ব্লাড সেলে যখন সবগুলো বাড়ে বা কমে, কখন বাড়ে বা কমে, বিভিন্ন ধরনের ইনফেকশনে। কি কি ইনফেকশন, যদি সেটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, যদি সেটা ভাইরাল হয়, যদি সেটা প্রোটোজোয়াল হয়, বা যদি এটা প্যারাসাইটিক ইনফেকশন হয়, বা যদি সে ফাঙ্গাল ইনফেকশন হয়, বা যদি সে অটোইমিউন ডিজিজের কারণে হয়, বা যদি সে ইনফ্লামেটরি ডিজিজের কারণে হয়, তখন তার মধ্যে কি কি চেঞ্জ আসবে এটা আমাদের একটু জানতে হয়। যেমন যদি কারো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, তার ক্ষেত্রে যদি কারো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, সেই ক্ষেত্রে আমাদের নিউট্রোফিলের কাউন্টটা কেমন হতে পারে। যদি কারো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, সেই ক্ষেত্রে আমাদের নিউট্রোফিলের কাউন্ট দুইটাই হতে পারে, বাড়তেও পারে কমতেও পারে, দুইটাই হতে পারে নিউট্রোফিলের কাউন্ট যদি কারো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়।
তাছাড়াও হচ্ছে যদি কারো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সেই ক্ষেত্রে তার মনোসাইটোসিস এবং লিম্ফোসাইটোসিসের কাউন্টটা কি হতে পারে। তার মনোসাইট এবং লিম্ফোসাইট দুইটার কারণে হচ্ছে আমরা দেখতে পাই মনোসাইট এবং লিম্ফোসাইট দুইটার কাউন্টে আমার ব্যাকটেরিয়াল ইনফেকশনে কি হয়ে যায়, বেড়ে যায়। এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে আসলে এই জিনিসগুলো আমি পাবো। এখন যদি কারো ভাইরাল ইনফেকশন হয়ে যায় সেই ক্ষেত্রে তার নিউট্রোফিলের কাউন্ট আমরা কি পাই। সাধারণত কারো ভাইরাল ইনফেকশন হলে নিউট্রোফিলের কাউন্টটা আমরা দেখি তার কমে যায়। তো তার নিউট্রোফিলের কাউন্টটা কমে যেতে পারে যদি কারো ভাইরাল ইনফেকশন হয়। এবং ভাইরাল যদি কারো আরো ইনফেকশন হয় তার লিম্ফোসাইটের কাউন্টটা কি হবে, দেখা যায় তার লিম্ফোসাইটের কাউন্টটা আবার বেড়ে যায়। তারপর আসি প্রোটোজল। এখন যদি কারো প্রোটোজল ইনফেকশন হয় সেই ক্ষেত্রে তার নিউট্রোফিলের কাউন্টটা কেমন হয়। সাধারণত প্রোটোজল ইনফেকশন হলে তার নিউট্রোফিলের কাউন্টটা বেড়ে যায়। এবং প্যারাসাইটিক ইনফেকশন, যদি কারো প্যারাসাইটিক ইনফেকশন হয় সেই ক্ষেত্রে তার কি চেঞ্জ হয় আমাদের লিম্ফোসাইটে, তার নিউট্রোফিলে সাধারণত হচ্ছে প্যারাসাইটিক ইনফেকশন হলে কোনো চেঞ্জ হয় না। প্যারাসাইটিক ইনফেকশন হলে তার চেঞ্জ হয় ইওসিনোফিলে এবং অ্যালার্জিতে। তখন দেখা যায় তার ইওসিনোফিলের কাউন্টটা কি হয়ে যায়, তরতর করে বেড়ে যায়। এবং ফাঙ্গাল ইনফেকশন হলে শুধুমাত্র একটাই চেঞ্জ হয়, তার হচ্ছে নিউট্রোফিলের যে কাউন্টটা আছে সেই নিউট্রোফিলের কাউন্টটা বেড়ে যায়। তাহলে ব্যাকটেরিয়াল, ভাইরাল, প্রোটোজল, প্যারাসাইটিক, ফাঙ্গাল ইনফেকশন হলে আমরা হোয়াইট সেলের বিভিন্ন যে সেলগুলো আছে তার এই ডিফারেন্সগুলো দেখি। তারপরে আসেন অটো ইমিউন যদি কোনো ডিজিজ হয়ে থাকে। অটো ইমিউন ডিজিজের মধ্যে আমাদের কি কি আছে, অটো ইমিউন ডিজিজের মধ্যে আমাদের আছে কি, আমাদের বিভিন্ন ধরনের হচ্ছে এসএলই, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এগুলোই তো আছে, তাই তো। তাহলে অটো ইমিউন ডিজিজ যদি হয়ে থাকে কারো, সেই ক্ষেত্রে তার নিউট্রোফিলের কাউন্টটা কি হয়ে থাকে। তার দেখা যায় আমরা দেখতে পারি অটো ইমিউন ডিজিজ যদি কারো হয়ে থাকে তার নিউট্রোফিলের কাউন্টটা আমরা দেখি সাধারণত কি থাকে, ডিক্লাইনিং দিকে থাকে বা কমতে থাকে। আর যদি কারো ইনফ্লামেটরি চেঞ্জগুলো হয় সেই ক্ষেত্রে তার কি কি চেঞ্জ হয়। যদি কারো ইনফ্লামেশন হয়ে থাকে সেই ক্ষেত্রে তার নিউট্রোফিলের যে কাউন্টটা আছে সেটা সাধারণত বাড়তে থাকে ইনফ্লামেশনের ক্ষেত্রে। এছাড়াও যদি ইনফ্লামেশন হয় যদি কারো, সেই ক্ষেত্রে তার বেজোফিল, মোনোসাইট এবং হচ্ছে লিম্ফোসাইট সবগুলোর কাউন্টই বাড়তে থাকে। বেজোফিল, মোনোসাইট এবং লিম্ফোসাইট সবগুলোর কাউন্টই বাড়তে থাকে। মেইনলি দেখা যায় এই জিনিসগুলো আমাদের আগে আসলে রেসিডেন্সিতে আসতো, নাও ইট ইজ ইনফ্লামেটরি যদি চেঞ্জ হয় সেই ক্ষেত্রে আপনার কি হবে। এবং হচ্ছে ইনফ্লামেটরি আপনাদের ক্ষেত্রে এই জিনিসগুলো হবে, সাথে আপনারা কষ্ট করে একটু এক্সাম্পল অফ ইনফ্লামেটরি ডিজিজ এটা একটু পড়তে হবে, তাইলে আপনাদের কিন্তু মোটামুটি এই চারটা গুছায় ফেলা যায় যে ভাইরাল, ব্যাকটেরিয়াল, প্রোটোজোয়াল, প্যারাসাইটিক, ফাঙ্গাল ইনফেকশন এবং অটোইমিউন ডিজিজ হলে কি হয়।